আচ্ছা, তো আমরা ভৌত অলক বিজ্ঞান শুরু করি। আর ভৌত অলক বিজ্ঞান এখানে মোটামুটি দুইটা টপিক আছে, একটা হচ্ছে ব্যতিসার আর একটা হচ্ছে অপবর্তন। তো ব্যতিসার এবং অপবর্তনে যাওয়ার আগে আমাদের আরো কিছু বেসিক জিনিসপত্র একটু জেনে নিতে হবে। আচ্ছা, তো এখন এইখানে আমাদের প্রথমে যেটা সম্পর্কে জানতে হবে এটা হচ্ছে তরঙ্গ এবং তরঙ্গ। আচ্ছা, এটা হচ্ছে তরঙ্গ এবং তরঙ্গ মুখ বলতে একটা এখানে টার্ম আছে। এটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট, এটাকে বলে তরঙ্গ মুখ। ওকে। আচ্ছা, এখন এই তরঙ্গ কি আমরা তো জানি, যেমন আমি যদি এখানে একটা ওয়েভ যদি আঁকাই, ধরো, তাহলে এইখানে একটা তরঙ্গ আঁকাইলে এটা এরকম দেখা যাবে। ওকে, তো এখন আমাদের এর আগে এসএসসি অথবা চ্যাপ্টার 8-এও আমরা পড়ছিলাম পর্যাবৃত্ত গতিতে। তাহলে এখন দেখো এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, এ এবং বি, এরা হচ্ছে দুইটা তরঙ্গ শীর্ষ, অথবা এ এবং বি দুইটা বিস্তার পয়েন্ট। অথবা আমি যদি এখানে আরো একটা বিন্দু এখানে বিবেচনা করি, এবং এইখানে একটা বিন্দু বিবেচনা করি, এবং এইখানে একটা বিন্দু বিবেচনা করি, দেখো এ এবং বি এটা হচ্ছে পরপর দুইটা তরঙ্গ শীর্ষ বা পরপর দুইটা বিস্তার। তাহলে এখানে এ এবং বি এরা সম দশায় আছে। অথবা এইখান থেকে দুইটা পয়েন্ট যদি বিবেচনা করি, সি এবং ডি, এরা হচ্ছে দুইটা তরঙ্গ পাদ, অথবা তরঙ্গের এরা হচ্ছে যে নিম্নের দুইটা বিন্দু, অথবা বিপরীত দিক থেকে বিস্তার আর কি। তাহলে এখানে সি এবং ডিও সম দশায় আছে। আচ্ছা, তো এখানে আমাদের বিস্তার পয়েন্টগুলোকে নিয়ে সমদশাটা আমরা যদি চিন্তা করি তখন বুঝতে সমস্যা হয় না। তো এখন দেখো এরা কিন্তু একই অবস্থানে আছে। এখন আমি যদি এখানে আরেকটা পয়েন্ট বিবেচনা করি, ই, এফ এবং জি। আচ্ছা, এখন সেম ভাবে এ বি এর মতো আমি যদি একটা এখানে সরলরেখা আঁকাই, অথবা সিডি এর মতো একটা যদি সরলরেখা আঁকাই। আচ্ছা, ধরো এখানে আরো কিছু পয়েন্ট নেই, এটা হচ্ছে এইচ, আই, এরপরে হচ্ছে জে। তাহলে আমি এইখানেও সরলরেখা আঁকি। তো এখন আমাদের এ বি অথবা সিডি এর মতো মনে হইতে পারে যে ইএফ তো একই সরলরেখা বরাবর অবস্থিত, তাহলে এরাও মনে হয় সমদশায় আছে। অথবা এফ জি একই সরলরেখা বরাবর অবস্থিত, এরাও মনে হয় সমদশায় আছে। আচ্ছা, আমরা যদি তরঙ্গের ডিরেকশনটা যদি এই দিকে বিবেচনা করি, তাহলে একটা জিনিস খেয়াল করো, ই কিন্তু এখানে নিম্নগামী, ই হচ্ছে নিম্নগামী, এফ হচ্ছে ঊর্ধ্বগামী, জি হচ্ছে নিম্নগামী। আচ্ছা, আবার এইচ হচ্ছে এটা আই এর ডিরেকশন উপরে, জে এর ডিরেকশন আবার নিচে। ওকে, এখন এখানে খেয়াল করো, ই এবং এফ একই সরলরেখায় অবস্থিত এ এবং বি এর মধ্যে, ঠিক আছে। বাট ই এবং এফ এর এইখানে আমরা যদি ডিরেকশন ওয়াইজ যদি চিন্তা করি, তাহলে এরা কিন্তু একই ডিরেকশনে নাই। ই হচ্ছে নিম্নগামী, এফ হচ্ছে ঊর্ধ্বগামী। তখন কিন্তু এরা একই সরলরেখায় থাকা সত্ত্বেও এরা কিন্তু সমদশা হবে না। ই এবং জি এই দুইজন এদের এদের একই সরলরেখা বরাবর অবস্থিত এবং তাদের ডিরেকশনও সেম। তো ই এবং জি কে আমরা সমদশা বলতে পারবো। সেম ভাবে এফ জি কেও সমদশা বলতে পারবো না, অথবা ইএফ কেও সমদশা বলতে পারবো না। সেম ভাবে এইখানে নিচের ক্ষেত্রে এইচ আই সমদশা হবে না, অথবা আই এবং জে সমদশা হবে না। এইচ এবং জে এর মধ্যে সমদশা হবে। আচ্ছা, তো এখন আমাদের এখানে সমদশার কাজ হচ্ছে যে এই যে আমাদের তরঙ্গ মুখ এটা বুঝতে সহায়তা করবে। ওকে, তো এখন আমরা যদি এমনিতে একটা পুকুরে অথবা নদীর পানিতে যদি ঢিল ছুড়ি, সেইখানে কি হয়, যে জায়গায় ঢিলটা পড়ে ওই জায়গা থেকে
চারদিকে সমানভাবে কিন্তু ঢেউটা আহ, যায় আর কি। যে জায়গায় ঢিল পড়বে ওই জায়গা থেকে চারদিকে সমানভাবে ঢেউটা ছড়ায় যায়। তো এখন আমরা যদি এইখানে একটা পয়েন্ট চিন্তা করি, এই পয়েন্ট থেকে আমরা কিছু এইখানে ঢেউ অথবা ওয়েভ বা এই তরঙ্গ আমরা যদি এখানে এই বিবেচনা করে নেই, এগুলো হচ্ছে আমাদের ঢেউ। আচ্ছা, এগুলো র্যান্ডমলি আঁকতেছে আর কি, এগুলোর কোনো প্যাটার্ন নাই, আবার এগুলো এমনিতে র্যান্ডম। তো এগুলো হচ্ছে আমাদের ঢেউ। আচ্ছা, তো এখন এই যে একটা পয়েন্ট থেকে যদি একই ধরনের তরঙ্গ চারদিকে ছড়িয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের এই তরঙ্গের উপর সমদশা সম্পূর্ণ যেগুলা বিন্দু আছে, প্রতিটা তরঙ্গের জন্য সমদশা সম্পূর্ণ বিন্দুগুলাকে নিয়ে আমরা যে গতিপথটা পাবো, সেই গতিপথটাকে বলা হবে তরঙ্গ মুখ। আচ্ছা, আমরা সমদশা সম্পূর্ণ এখানে পয়েন্টগুলো কিভাবে পাবো? যদি এই তরঙ্গের বেগ যদি ভি হয় এবং একটা নির্দিষ্ট সময় পরে টি, তাহলে এস ইজিক্যাল টু কি হবে? ভিটি। তো আমরা যদি এই যে আমাদের যেটা সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্ট থেকে টি সময় পরে এই তরঙ্গগুলা কত দূরে যাবে, এটা হচ্ছে এস ইজিক্যাল টু ভিটি। এবং তারা যেহেতু একই সোর্স থেকে উৎপন্ন হয়েছে, তারা একই ধরনের তরঙ্গ এবং তাদের বেগ সমান, তাহলে যদি বেগ সমান হয়, তারা সমান সময়ে সমান পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা যদি একটি নির্দিষ্ট সময় টি পরে এই তরঙ্গগুলোর অবস্থান এই তরঙ্গগুলোর অবস্থান যদি আমরা চিন্তা করি, তাহলে সবার ক্ষেত্রে সমান পরিমাণ দূরত্ব পাওয়া যাবে। তো আমি এখানে ধরে নিলাম যে এটা একটা বৃত্ত, তাহলে টি সময় পরে এইখানে আমাদের তরঙ্গগুলা এই জায়গাগুলোতে আছে। এখন এইখানে আমরা বৃত্ত আসলে পরে আনি, আগে আমরা এখানে পয়েন্ট গুলা চিন্তা করব। যেমন এটা হচ্ছে এ পয়েন্ট, ধরো বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, ই। আচ্ছা, এইভাবে সকল পয়েন্ট নিলে তুমি যদি এই পয়েন্টগুলো নাও, তাহলে এই পয়েন্টগুলো সমদশায় থাকবে। এই যে একটা নির্দিষ্ট সময় পরে এখানে প্রতিটা তরঙ্গের উপর আমরা যে পয়েন্টগুলো পাবো, সবগুলো পয়েন্ট সমদশায় থাকবে। এবং এই সমদশা সম্পূর্ণ পয়েন্টগুলোকে আমরা যদি যোগ করি, যোগ করলে যে গতিপথটা পাবো, এটা বৃত্ত যে হবে এটা আমরা আগে থেকে জানি না। বা তুমি তুমি যদি এই পয়েন্টগুলোকে নাও যেগুলা সমদশায় থাকবে, ওই পয়েন্টগুলো যোগ করলে যে গতিপথটা পাবো, ওই গতিপথটা অবশ্যই বৃত্তাকারই হবে। তাহলে এই যে এখানে যে বৃত্তাকার গতিপথটা সৃষ্টি হয়েছে, এই গতিপথটাকে বলা হয় তরঙ্গ মুখ। আচ্ছা, এখানে তরঙ্গ মুখ অসংখ্য থাকতে পারে। আচ্ছা, এখন আমরা যদি সময় যদি একটু বৃদ্ধি করি, যেমন আমরা এখানে ধরলাম যে এখানে প্রথম ক্ষেত্রে সময় নিচ্ছে 2 সেকেন্ড, এখন যদি 3 সেকেন্ডের জন্য হিসাব করি, তাহলে এখানে আরো একটা বৃত্ত পাওয়া যাবে। আবার যদি আমরা আরো এখানে পরবর্তী সময়ের জন্য এই চিন্তা করি, তাহলে এখানে আরো একটা তরঙ্গ মুখ পাওয়া যাবে। বা আমরা প্রথম ক্ষেত্রে যেটা নিচ্ছি তার চেয়ে কম সময় বিবেচনা করলে এখানে আরো একটা তরঙ্গ মুখ পাওয়া যাবে। ওকে। তো এইগুলা আমাদের প্রতিটা একটা করে তরঙ্গ মুখ। আচ্ছা, তাহলে তরঙ্গ মুখ থেকে আমাদের কি এইখানে জানতে হবে? যে তরঙ্গ মুখের উপরে অবস্থিত প্রতিটি কণা এখানে আছে সমদশা সম্পন্ন। এইটা খুবই ভালোভাবে মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন এইখানে খেয়াল করো, আমাদের যেটা আলোক রশ্মি অথবা তরঙ্গ, যেমন এই যে এইটা তো আমাদের একটা তরঙ্গ, এটা আমাদের একটা তরঙ্গ অথবা আলোক রশ্মি। এখন
তুমি এটাকে আমাদের হিসাবের সুবিধার্থে একটা স্ট্রেট লাইন চিন্তা করো। এটাকে বোঝার সুবিধার্থে আমরা যদি একটা এখানে ধরো, আমরা এটা বোঝার সুবিধার্থে এখানে একটা আমরা যদি স্ট্রেট লাইন চিন্তা করে নিই, তাহলে এখানে কি হবে, এই স্ট্রেট লাইনের সাথে আমাদের তরঙ্গ মুখ অথবা বৃত্ত, এটা এখানে কত ডিগ্রি কোণে আছে। আচ্ছা ধরো এটা আমি একটু ছোট করে আঁকাই, এটা হচ্ছে আমাদের সোর্স। তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্তটা হচ্ছে তরঙ্গ মুখ, আর এখানে সরলরেখাটা হচ্ছে তরঙ্গ। তাহলে এই যে আমাদের আলোক রশ্মি হচ্ছে তরঙ্গ মুখের সাথে উম, এখানে সমকোণে আছে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এটাও একটু মনে রাখতে হবে। আচ্ছা এখানে মেইনলি যে এই কোণটাকে এখানে বিবেচনা করা হয়েছে আর কি। তো আমরা যদি এখানে ক্ষুদ্র একটা পার্ট যদি আমরা বিবেচনা করি, তাহলে এই কোণটা আসলে 90 ডিগ্রি হয় যদি খুবই ক্ষুদ্র অংশ চিন্তা করি। মানে এখানে তুমি বৃত্তের এই যে বৃত্তের পরিধির খুবই ছোট একটা অংশ তুমি যদি চিন্তা করো, এটা কি হবে, এটা প্রায় একটা সরলরেখার মতো হবে। আর হচ্ছে যে এখানে আমাদের তরঙ্গটা তো এইভাবে তাকে পাস করে যাবে, তাহলে এদের এখানে মধ্যবর্তী যে কোণটা সৃষ্টি হবে এটা কি হবে, কি হবে, এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে। আচ্ছা তাহলে তরঙ্গ মুখ থেকে আমাদের এগুলা জানলেই চলবে। ওকে, তো এখন এই যে তরঙ্গ মুখে আইডিয়া থেকে যে নীতি আসছে, এটা হচ্ছে হাইগেন্সের নীতি। আচ্ছা, আচ্ছা দাঁড়াও, এটার সংজ্ঞাটা আমি একটু বই থেকে দিয়ে দেই। আচ্ছা তাহলে এখানে আমাদের সোর্স কোনটা বা এখানে তরঙ্গ উৎস কোনটা, এখানে তরঙ্গ উৎস হচ্ছে এই যে সব সেন্টার পয়েন্ট, এটা হচ্ছে তরঙ্গ উৎস। আর এখানে আমাদের সার্কুলার মানে বৃত্তগুলা এগুলো হচ্ছে তরঙ্গ মুখ। তবে হাইগেন্সের নীতি অনুযায়ী কোনো তরঙ্গ মুখের প্রতিটি বিন্দু এক একটি অনুতরঙ্গের বা গৌণ তরঙ্গের উৎস হিসেবে কাজ করে। ওই অনুতরঙ্গগুলো মূল তরঙ্গের সমান বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হয় এবং যে কোনো মুহূর্তে এই অনুতরঙ্গগুলোকে স্পর্শ করে একটি সাধারণ স্পর্শোত্তর পাওয়া যায়, যা ওই সময়ে নতুন তরঙ্গ মুখের অবস্থান নির্দেশ করে। আচ্ছা এটা আরেকবার এটা পড়বা। ওকে, তো আমরা এর আগে যে এটা তরঙ্গ মুখ শিখলাম, যদি আমরা তরঙ্গ মুখগুলা আবার একটু আঁকাই, এটা একটা, তারপরে এটা একটা। ওকে, তাহলে এখানে আমাদের প্রধান সোর্স আমরা এখানে ধরে নিলাম এইটা। এই সোর্স থেকে দুইটা তরঙ্গ মুখ বের হয়েছে। আচ্ছা, এখন হাইগেন্সের নীতি অনুযায়ী বলছে যে এই প্রতিটা তরঙ্গ মুখ আবার কিছু গৌণ তরঙ্গের উৎস হিসেবে কাজ করে। যেমন এইখানে আমাদের এই যে এই তরঙ্গ মুখের জন্য উৎস এইটা, আবার প্রথম তরঙ্গ মুখের জন্য উৎস এইটা। কিন্তু আমরা এরপরে তো আরো কিছু তরঙ্গ মুখ পাবো। তো হাইগেন্সের নীতি অনুযায়ী এখানে আমাদের প্রতিটা তরঙ্গ মুখ তার পরবর্তী তরঙ্গ মুখের একটা গৌণ উৎস হিসেবে কাজ করে। যেমন এখানে আমাদের মেইন সোর্স কিন্তু একদম সেন্টার পয়েন্টটা, কিন্তু আমাদের মনে হয় যে দ্বিতীয় তরঙ্গ মুখটা যেন এখানে প্রথম তরঙ্গ মুখ থেকে আসছে। এরপরে আমরা যে আবার একটা তরঙ্গ মুখ পাবো, ওইটা আমাদের কাছে মনে হবে এখানে দ্বিতীয় তরঙ্গ মুখ থেকে আসছে। এটা হচ্ছে আমাদের হাইগেন্সের নীতি। ওকে, তো এখন এটা কিভাবে, এইখানে এই খেয়াল করো। চলো ধরো আমি আগে এটা একটু এঁকে নিই, তারপরে ওকে। তো
এখানে আসলে আমাদের বৃত্তটা পরে আঁকতে হয়, বাট আমি আগেই আঁকলাম। এখন এখানে খেয়াল করো আমাদের, আচ্ছা এখানে আমি একটু মিডিল পয়েন্ট। ওকে। তো এই যে এখন আমরা দ্বিতীয় তরঙ্গ মুখটা বিবেচনা করি, এই তরঙ্গ মুখের এখানে প্রতিটা পয়েন্ট, এখানে আমি কিছু পয়েন্ট দেই, এখানে আমাদের প্রতিটা পয়েন্ট এক একটা অনুতরঙ্গের বা গৌণ তরঙ্গের উৎস হিসেবে কাজ করবে। তো এইখানে এখানে প্রতিটা পয়েন্ট একটা উৎস। তাহলে প্রতিটা পয়েন্ট যদি একটা উৎস হয়, তাহলে প্রতিটা পয়েন্ট থেকেই একটা করে এখানে তরঙ্গ বের হবে। যেমন প্রথম পয়েন্ট থেকে একটা এই তরঙ্গ বের হবে, তারপর দ্বিতীয় পয়েন্ট থেকে একটা তরঙ্গ বের হবে, তারপর তৃতীয় পয়েন্ট থেকে একটা তরঙ্গ বের হবে। এইভাবে প্রতিটা পয়েন্ট থেকেই একটা করে এইখানে তরঙ্গ বের হবে। এইভাবে এইভাবে আমাদের এই প্রতিটা পয়েন্ট থেকেই একটা করে তরঙ্গ বের হবে। আচ্ছা, এখন আমি এই বৃত্তটা একটু এখান থেকে সরাই দিই। আচ্ছা দেখো, তাহলে আমাদের একটা তরঙ্গ মুখের প্রতিটা পয়েন্ট থেকে একটা করে তরঙ্গ বের হবে বা একটা করে ওয়েভ বের হবে। আচ্ছা, তো এই ওয়েভ গুলার যেগুলা একদম শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু গুলাকে আমরা যদি স্পর্শ করে একটা সাধারণ তল আঁকাই, তাহলে আমরা দেখতে পাবো যে এই তলটা একটা বৃত্ত হবে, এবং এই বৃত্তটা আমাদের পরবর্তী তরঙ্গ মুখ নির্দেশ করে। এটা আশা করি বুঝছো। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি বৃত্তটা যদি আবার আঁকাই। আচ্ছা, এটা হয়তো আগেরটার মতো হয় নাই ওইভাবে। আচ্ছা, তাহলে হ্যাঁ, এখন অনেকটা বোঝা যায়। ওকে, তাহলে এই যে আমরা দ্বিতীয় তরঙ্গ মুখের প্রতিটা বিন্দু থেকে একটা করে তরঙ্গ বের হয়েছে, ওই তরঙ্গগুলার শীর্ষবিন্দুকে স্পর্শ করে আমরা যে আরেকটা তল আঁকবো, ওই তলটাও একটা বৃত্ত হবে। এখন তুমি যদি এই যে নিচেও যদি এর এর প্রতিটা এখানে বিন্দুর জন্য একটা করে এখানে তুমি যদি তল আঁকাও, এখানে এখানে দেখবা যে সকল শীর্ষবিন্দুকে যোগ করলে তুমি একটি বৃত্তই পাবে। এই বৃত্তটা আমাদের পরবর্তী তরঙ্গমুখ নির্দেশ করবে। আচ্ছা, এটা মূলত হাইগেনসির নীতি, বাট এখানে আমাদের তৃতীয় তরঙ্গমুখটাও মেইনলি আসছে আমাদের মেইন সোর্স থেকে, বাট আমাদের কাছে মনে হয় যে এখানে তৃতীয় তরঙ্গমুখটা দ্বিতীয় তরঙ্গমুখ থেকে আসছে। সিমিলারলি দ্বিতীয়টা এখানে আমাদের প্রথমটা থেকে আসছে। তার মানে প্রতিটা তরঙ্গমুখ তার পরবর্তী তরঙ্গমুখের জন্য একটা গৌণ উৎস হিসেবে কাজ করে, নট প্রধান উৎস। গৌণ উৎস, এখানে প্রধান উৎস কোনটা? প্রধান উৎস হচ্ছে একদম সেন্টার পয়েন্ট। এটা আশা করি বুঝছো যে হাইগেনস নীতি কি বলে। আচ্ছা, এখন হচ্ছে হাইগেনস নীতি থেকে আমাদের কিছু সূত্র আছে যেগুলো আমরা 19-এ শিখছি, আলোর প্রতিফলন এবং প্রতিসরণ চ্যাপ্টারে। এগুলোর প্রমাণ এখানে আছে, তো আমাদের প্রমাণ শেখা লাগবে না। এটা তো আমরা সেই 19 থেকে জানি যে আলোর প্রতিসরণ কোণ, না সরি, আপতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ। আপতন কোণ আই, আর হচ্ছে প্রতিফলন কোণ আর। আচ্ছা, এখন আমাদের প্রতিসরণের ক্ষেত্রে এখানে কি হয় আমরা তো এটা জানি, যদি এটা আমাদের অভিলম্ব হয়, তাহলে একটা আলোক রশ্মি যদি এইভাবে আপতিত হয়,
তাহলে এটা হচ্ছে এখানে আপতন কোণ আই। তাহলে এই আলোক রশ্মিটা এই দিক দিয়ে আসার কথা, বাট এটা যদি বায়ু মাধ্যম হয় আর এটা যদি অন্য কোনো মাধ্যম হয় যেটা বায়ু মাধ্যমের থেকে ঘন, তাহলে এই আলোক রশ্মিটা কি হবে, এইভাবে বেঁকে যাবে। তাহলে এটা হচ্ছে তার প্রতিসরণ কোণ আর। আচ্ছা, এখানে এই যে প্রথমে যেটা লিখলাম প্রতিফলন কোণকে তো, আচ্ছা ওইটা তো আর দ্বারা লেখা হয়, সমস্যা নেই। তারপরে হচ্ছে যে আমাদের প্রতিসরণ কোণকেও আর দ্বারা লেখা হয়। ওকে, তাহলে এখানে আমরা জানি যে একটা আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে তার চেয়ে এখানে ঘন কোনো মাধ্যমে প্রবেশ করলে সেটা তার গতিপথ থেকে বেঁকে যাবে। ওকে, তো এখন এইখানে থেকে আমরা স্নেলের সূত্র শিখছিলাম, 9 10 এগুলো ছিল। আচ্ছা, এটা কি ছিল? সাইন আই ডিভাইড বাই সাইন আর। ওকে, এখন এটা যদি এ মাধ্যম হয় আর এটা যদি বি মাধ্যম হয়, তাহলে এটা কি হবে? এ মিউ বি। ওকে, আবার এটা সমান কি? এ মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই বি মাধ্যমে আলোর বেগ। আচ্ছা, এটা একটু মনে রাখতে হবে, এগুলো আমাদের এই চ্যাপ্টারে খুব বেশি লাগবে না, বাট দুই একটা ম্যাথে লাগতে পারে। আচ্ছা, ধরো। আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে এটা হচ্ছে আলোর ব্যতিচার। আচ্ছা, তার আগে আমরা এখানে ব্যতিচারের সংজ্ঞাগুলা একটু দেখে নিই। তো দেখো, আমাদের এখানে ব্যতিচার, আলোর ব্যতিচার হওয়ার জন্য দুইটা সুসংগত উৎস থাকতে হবে। তো সুসংগত উৎস দ্বারা এখানে কি বোঝায়? দ্বারা এটার আগে সংখ্যাটা আগে নিয়ে নিই। তো এটা হচ্ছে সুসংগত উৎসের সংজ্ঞা। তো আলোর এখানে আচ্ছা, ব্যতিচার কি, এটা পরে বলতেছি। তো এখানে সুসংগত উৎস হচ্ছে আমরা যদি দুইটা উৎস থেকে নির্দিষ্ট দশা পার্থক্যের একই তরঙ্গ দৈর্ঘ্যের এবং এখানে তোমার দুইটা নির্গত আলোক রশ্মির দশা একই হতে পারে, বা তাদের মধ্যে দশা পার্থক্য সবসময় সেম হতে হবে। এরকম দুইটা আলোক রশ্মি যদি সমান তরঙ্গ দৈর্ঘ্যের হয়, তাহলে ওই দুইটা আলোক তরঙ্গকে আমরা বলবো, না ওই দুইটা আলোক তরঙ্গকে না, তারা যে উৎস থেকে আসতেছে সেই উৎসকে আমরা বলবো সুসংগত উৎস। আচ্ছা, এখন এটা আমাদের আলোর ব্যতিচার হওয়ার জন্য এটা একটা খুবই জরুরি একটা শর্ত, এবং এটা অবশ্যই হইতে হবে, সুসংগত উৎস ছাড়া আলোর ব্যতিচার হবে না। আচ্ছা, তো আলোর ব্যতিচারের সংখ্যাটা, আচ্ছা আপাতত সংজ্ঞাগুলো একটু দেখে নাও, তারপর ব্যতিচারটা কিভাবে হয় ওইটা দেখবো এখন। দুইটি সুসংগ উৎস থেকে নিঃসৃত দুইটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে কোনো বিন্দুর আলোক তীব্রতা বৃদ্ধি পায়, আবার কোনো বিন্দুর আলোক তীব্রতা হ্রাস পায়। এর ফলে কোনো তলের পর্যায়ক্রমে আলোক উজ্জ্বল এবং অন্ধকার অবস্থার সৃষ্টি হয়। কোনো স্থানে বিন্দু থেকে বিন্দুতে আলোর তীব্রতা এবং এর আলোর তীব্রতার পর্যায়ক্রমিক তারতম্যকে আলোর ব্যতিচার বলে। আচ্ছা, এটা কিভাবে? এইখানে
ধরো যে এখানে আমাদের একটা এই তরঙ্গ এখানে আছে, তাহলে এখানে আমাদের দুইটা সোর্স থেকে দুইটা আলো এখানে এখানে আসতেছে, ধরলাম এটা একটা সোর্স, এইটা একটা সোর্স। আর আমরা এই জায়গাতে আমরা একটা পর্দা রাখছি, এই জায়গাতে আমরা একটা পর্দা রাখছি। তো এই দুইটা সোর্স থেকে লাইট এখানে সামনের দিকে এইভাবে যাইতেছে, এখানে দুইটা সোর্স থেকে লাইট এখানে যাইতেছে। তো এখানে দুইটা সোর্স থেকে যদি লাইট যায়, লাইট গুলা কিন্তু একে অপরকে ইন্টারসেক্ট করবে বা একে অপরের উপরে গিয়ে পড়বে, আমরা যেটাকে বলি উপরিপাতন। তো এখন দুইটা আলোক তরঙ্গ যদি পরস্পরকে ইন্টারসেক্ট করে, তাহলে সেই ক্ষেত্রে কি হইতে পারে? দেখো, এটা একটা আলোক তরঙ্গ, এখন এর উপর আরেকটা আলোক তরঙ্গ যদি এইভাবেই এসে পড়ে, এখানে তখন কি হবে বলতো? আমরা বলতে পারবো যে তারা সমদশায় মিলিত হয়েছে। সমদশায় মিলিত হইলে এখানে কি হবে? এইখানে এইটা এবং এইটার বিস্তার মিলে এই যে আমাদের এটার বিস্তার অনেক বেড়ে যাবে। আচ্ছা, এখানে প্রথমটার বিস্তার এবং এখানে দ্বিতীয়টার বিস্তার যোগ হবে, তারপর এই দিকেও এইগুলো বিস্তারগুলো যোগ হবে, যোগ হয়ে এইখানে আমাদের লব্ধি তরঙ্গের বিস্তার অনেক বেড়ে যাবে। এবং যদি এইরকম হয় যে এইখানে একটা আলোক তরঙ্গ আছে, আর একটা আলোক তরঙ্গ ঠিক বিপরীত দশায় এসে মিলিত হয়েছে, মানে আর একটা আলোক তরঙ্গ হচ্ছে এইরকম, তাহলে এইখানে এইটা হচ্ছে একদিকে, এইটা একদিকে, এইটা একদিকে, এইটা একদিকে। এখন এর মাধ্যমে দেখো, এইটার বিস্তার একদিকে, এইটার বিস্তার একদিকে, তাহলে এই বরাবর আর কোনো বিস্তার থাকবে না এবং দ্বিতীয় ক্ষেত্রে আর কোনো বিস্তার আমরা পাবো না যদি তারা বিপরীত দশায় এসে মিলিত হয়। আর যদি একই দশায় মিলিত হয় তাহলে দুইটার বিস্তার যোগ হবে, আর যদি বিপরীত দশায় মিলিত হয় তাহলে দুইটার বিস্তার বিয়োগ হবে। ওকে, তাহলে যখন সমদশায় মিলিত হচ্ছে তখন দেখো আমরা এখানে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাবো, আর যখন বিপরীত দশায় এসে মিলিত হচ্ছে তখন এখানে কোনো ইন্টেন্সিটি পাওয়া যাবে না। ওকে, তো এইভাবে দুইটা সোর্স থেকে যখন দুইটা আলোক রশ্মি এসে একে অপরকে ইন্টারসেক্ট করবে, তখন তারা যদি সমদশায় মিলিত হয়, তাহলে ওই জায়গায় আলোর তীব্রতা সবচেয়ে বেশি হবে। এবং যদি তারা বিপরীত দশায় মিলিত হয়, তাহলে ওই জায়গায় আলোর তীব্রতা একদমই থাকবে না, মানে আলো থাকবে না ওইখানে, ওইখানে তাহলে ওইখানে অন্ধকার পাওয়া যাবে আর কি। তো এইভাবে এইখানে এক জায়গায় আমরা পাবো উজ্জ্বল, আর এক জায়গায় পাবো আমরা, আচ্ছা, এই এখানে সাদাটা আমরা এখানে ধরলাম যে লাইট বা উজ্জ্বল, আর আমরা এটা এই যে এই পোর্শনটুকু হচ্ছে ডার্ক। আচ্ছা, তারপরে আবার পাবো লাইট, আবার পাবো ডার্ক, তারপরে আবার লাইট, আবার ডার্ক। ওকে, তো এইভাবে আলোর সমদশা এবং তোমার বিপরীত দশায় মিলিত হওয়ার কারণে এই প্যাটার্ন গুলা সৃষ্টি হবে আর কি। এইভাবে তুমি যদি দুইটা সুসংগত উৎস একটা পর্দা বা ঝালরের সামনে যদি এইভাবে তুমি ধরো, সেই ক্ষেত্রে এই যে সমদশায় মিলিত হওয়ার কারণে সর্বোচ্চ উজ্জ্বল অংশ দেখা যাবে, আবার বিপরীত দশায় মিলিত হওয়ার কারণে অন্ধকার অংশ দেখা যাবে। এইভাবে একটা পর্দা অথবা ঝালরের মধ্যে তোমার উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, এইভাবে একটা প্যাটার্ন দেখা যাবে আর কি। এইটাকেই আমাদের মূলত এখানে বলা হচ্ছে ব্যতিচাপ। এটা আশা করি বুঝছো। আচ্ছা, তো এখানে যে জায়গায় আলোক তরঙ্গগুলা সমদশায় মিলিত হয়ে উজ্জ্বল অংশ সৃষ্টি করবে, ওই ব্যতিচাপটাকে আমরা বলি গঠনমূলক ব্যতিচাপ বা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আচ্ছা, এখানে ব্যতিচারের ইংলিশ হচ্ছে ইন্টারফারেন্স।
আচ্ছা দাঁড়াও, আমি এখানে সংজ্ঞাগুলা দিয়ে দেই। আচ্ছা, এই চ্যাপ্টারে আমাদের এখানে প্রমাণগুলা আমরা এখন আর দেখবো না, বাট এই চ্যাপ্টারের সূত্রের প্রমাণগুলা দেখা একটু জরুরি আর কি, কারণ এগুলা দেখলে তখন একদমই ক্লিয়ার হয়ে যায়। বাট আমরা প্রমাণ ছাড়াই বুঝবো আশা করি। তো আচ্ছা দাঁড়াও দাঁড়াও, ধরো বারবার একই কাজ আছে। আচ্ছা এখন দেখো, এখানে গঠনমূলক ব্যতিচার বা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এবং ধ্বংসাত্মক ব্যতিচার। আচ্ছা, এই ধ্বংসাত্মক ব্যতিচার হচ্ছে এই যে যে জায়গায় বিপরীত দশায় মিলিত হওয়ার কারণে অন্ধকার অংশ সৃষ্টি হবে, ওই ব্যতিচারটাকে বলা হচ্ছে ধ্বংসাত্মক অথবা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ওকে, তো এখন এখানে গঠনমূলক ব্যতিচারের সংজ্ঞাটা দেখো, দুটি সুসংগত উৎস থেকে নিঃসৃত একই তরঙ্গ দৈর্ঘ্যের সমান অথবা প্রায় সমান বিস্তার বিশিষ্ট দুটি আলোক তরঙ্গের উপরিপাত পাতনের ফলে যদি ওই বিন্দু ঔজ্জ্বল্য অথবা উজ্জ্বলতা অথবা আলোক তীব্রতা বৃদ্ধি পায়। আচ্ছা, আলোক তীব্রতা কখন বৃদ্ধি পাবে? যখন সমদশায় আসবে। আর কোনো বিন্দু অন্ধকার অথবা প্রায় অন্ধকার হয়ে যায়, তখন তাকে ধ্বংসাত্মক ব্যতিচার। ধ্বংসাত্মক ব্যতিচার কখন আসবে? যখন তারা বিপরীত দশায় এসে মিলিত হবে। ওকে, এইগুলা আশা করি বুঝছো। আচ্ছা, এখন এই যে আমাদের ব্যতিচারের উপর যেটা সবচেয়ে ফেমাস এক্সপেরিমেন্ট, এটা হচ্ছে ইয়ং এর ডিসির পরীক্ষা বা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ইয়াং এর ডিসির পরীক্ষা। ওকে, এই যে যেটা এখানে দেখাইলাম যে এই যে দুইটা সোর্স থেকে লাইট যাওয়ার ফলে এইভাবে উজ্জ্বল অংশ এবং অন্ধকার অংশ সৃষ্টি হবে, এটা মূলত এটা প্রমাণ করছে বিজ্ঞানী ইয়াং। এটা দুইটা স্লিটের মাধ্যমে আছে। দেখো, এটা হচ্ছে যে আমাদের একটা প্রধান সোর্স। এই সোর্সকে, দাঁড়াও, আচ্ছা, এই সোর্স থেকে লাইট আসতেছে, তারপর ইনি একটা সোর্সকে আছে যে তোমার, সুইট, আচ্ছা, তারপর একটা আলোর সোর্সকে এইভাবে দুইটা ছিদ্রের মধ্যে দিয়ে নিয়ে গেছে আর কি। তো এই ছিদ্রগুলোকে এখানে বলা হচ্ছে সির, একটা হচ্ছে S1 আর একটা হচ্ছে S2। এই যে এই ছিদ্রগুলোকে এখানে বলা হচ্ছে সির। আচ্ছা আচ্ছা, এগুলো একটু মুছে দেওয়া লাগবে। ওকে, তো এখন এইখানে খেয়াল করো, তারপরে আচ্ছা এখানে S1 S2 এগুলো একটু মুছে দেই, তাহলে এখানে S1, এখানে আছে S2। এটা তাহলে এই সোর্স থেকে লাইটটা আসবে, লাইট বা তরঙ্গগুলা এইভাবে আসবে। ওকে, এসে এরা এখন হচ্ছে যে দুইটা সোর্সে এখন এখানে ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে আবার এই সোর্স থেকে এইভাবে আমাদের আলোক তরঙ্গগুলো বের হবে, তারপর এই সোর্স থেকেও আলোক তরঙ্গগুলো বের হবে। ওকে,
তো এখন এখানে বের হয়ে আমাদের এখানে দুইটা চিরের এখানে মধ্যবর্তী যে একদম ঠিক মিডিল যেটা পয়েন্ট, এই পয়েন্টটা, এই পয়েন্টে এসে তারা সমদশায় মিলিত হবে। অর্থাৎ সমদশায় মিলিত হইলে এই পয়েন্টে আমাদের একটা উজ্জ্বল উজ্জ্বল ডোরা এখানে দেখা যাবে। আছে কিনা ডোরা বলতে, এই যে যে উজ্জ্বল একটা উজ্জ্বল অংশ অথবা একটা অন্ধকার অংশ, এগুলোকে ইন্ডিভিজুয়াল একটা করে ডোরা বলা হয়। এখন আমাদের দুইটা চিরের একদম মিডিল পয়েন্টে যে সমদশায় মিলিত হওয়ার ফলে যে উজ্জ্বল অংশটা বা উজ্জ্বল ডোরাটা এখানে পাওয়া যাবে, এটাকে বলা হয় কেন্দ্রীয় উজ্জ্বল। এটাকে বলা হয় কেন্দ্রীয় উজ্জ্বল বা কেন্দ্রীয় চরম। ওকে। এখন এখানে আমাদের প্যাটার্নটা এইভাবে সৃষ্টি হয় যে একটা উজ্জ্বলের পর একটা অন্ধকার, তারপর আবার উজ্জ্বল, তারপর অন্ধকার, তারপর উজ্জ্বল। ওকে, তাহলে আমরা যেহেতু একটা উজ্জ্বল এখানে পাইছি, তাহলে এরপরে আমাদের হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার এখানে দেখা যাবে, তার মানে এখানে অন্ধকার ডোরা সৃষ্টি হবে। অন্ধকারের পরে আবার উজ্জ্বল দেখা যাবে, তারপরে আবার এখানে অন্ধকার ডোরা এখানে সৃষ্টি হবে, তারপর আবার একটা উজ্জ্বল এখানে দেখা যাবে, তারপর আবার অন্ধকার। আচ্ছা, তাহলে এখানে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এর উপরের দিকে যা যা হবে, নিচের দিকে সেম কাজই হবে। তাহলে এখন এখানে খেয়াল করো, তাহলে আমরা আবার নিচের দিকে যদি হিসাব করি, তাহলে এটা উজ্জ্বল, এর নিচে আবার এখানে কি হবে, অন্ধকার, এর নিচে উজ্জ্বল, এর নিচে আবার এখানে কি পাবো, অন্ধকার, এর নিচে আবার উজ্জ্বল। আচ্ছা, এটা চলতে থাকবে, এই কোনো ফিক্সড ইয়ে নাই আর কি। ওকে, তাহলে এখন এখানে খেয়াল করো, এবং এখানে প্রতিটা উজ্জ্বল এবং অন্ধকার ডোরার প্রস্থ কিন্তু সেম। প্রতিটা এখানে প্রতিটা উজ্জ্বল এবং অন্ধকার ডোরার এখানে প্রস্থ কিন্তু সেম। আচ্ছা দেখো, তাহলে এখন আমাদের হিসাব হবে, সবগুলো হিসাব হবে উজ্জ্বল সরি কেন্দ্রীয় উজ্জ্বল থেকে। তো কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এইটা হচ্ছে n=1। এই হিসাবটা খুবই ভালো মতো বুঝবো। এখানে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল থেকে প্রথম যে অন্ধকার ডোরাটা পাবো, এটা হচ্ছে n=1 তম অন্ধকার ডোরা। আচ্ছা, এখন এটা আবার n=2 হবে না, এটা আমাদের হিসাবটা হবে এরকম। দেখো, আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল থেকে আমরা এই প্রথম যেটা অন্ধকার ডোরা, এটাকে আমরা বলবো n=1 তম অন্ধকার ডোরা। তারপরে তো কেন্দ্রীয় উজ্জ্বলের পরে, এইটা তো আমাদের কেন্দ্রীয় উজ্জ্বলের পরে প্রথম উজ্জ্বল, তাহলে এটাকে আমরা বলবো n=1 তম উজ্জ্বল ডোরা। তারপর এটা হবে n=2 তম অন্ধকার, আর এটা হবে n=2 তম উজ্জ্বল। এবং নিচের দিকেও হিসাবও সেম, এটা হবে n=1 তম অন্ধকার, এইটা n=1 তম উজ্জ্বল। তারপর এটা n=2 তম অন্ধকার, এটা n=2 তম উজ্জ্বল। ওকে, তো এই হিসাবগুলো অবশ্যই ভালোভাবে মাথায় রাখতে হবে। আচ্ছা, এগুলো আশা করি বুঝছো। এখন আমাদের এখানে কিছু জিনিসপত্র আছে। এই যে S1 বা আমাদের স্লিট 1 আছে, এখানে চিরের ইংলিশ হচ্ছে স্লিট আর কি। এখানে চিরের ইংলিশ হচ্ছে স্লিট, এটা মাথায় রাখবা। এটা হচ্ছে যে
লাগতেও পারে, যেমন তোমার প্রশ্নে সিঁড়ি দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটা বলতে পারো, তারপর স্লিট দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটা বলতে পারে। আচ্ছা, স্লিট ওয়ান থেকে একটা আলোক রশ্মি বা তরঙ্গ, স্লিট ওয়ান থেকে একটা এই তরঙ্গ, আর হচ্ছে স্লিট টু থেকে একটা এই তরঙ্গ গিয়ে এইখানে আমাদের এই যে একদম এদের মাঝখানে মিলিত হয় সম দশায়। এর ফলে হচ্ছে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বলটা সৃষ্টি হয়। আচ্ছা দেখো, তাহলে এখানে আমাদের বেশ কিছু জিনিস আছে। তাহলে আমরা সোর্স হিসেবে এই সোর্সটাকে আর আমরা ধরবো না, যেটা মেইন সোর্স এটাকে আমরা ধরবো না, এটাকে আমরা দুই ভাগে ভাগ করে S1 এবং S2 দুইটা সোর্সে ভাগ করছি। তাহলে এখানে আমাদের এখন সোর্স হবে S1 এবং S2। তাহলে আমাদের এখানে প্রশ্নে, আচ্ছা এখানে ল্যামডা এখানে দেওয়া থাকবে, যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি আমরা এখানে আপতিত করতেছি ওইটা এখানে দেওয়া থাকবে। তাহলে ল্যামডার পরিচয় আর এখানে লিখলাম না। আচ্ছা দেখো, শিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব S1 এবং S2 এর যেটা ডিস্টেন্স, এটা হচ্ছে শিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটাকে স্মল এ দ্বারা লেখা হবে আমাদের এই চ্যাপ্টারের সূত্রগুলোতে। আর ক্যাপিটাল ডি হচ্ছে শির থেকে পর্দার দূরত্ব। আচ্ছা, শির থেকে পর্দার এই দূরত্ব বলতে এখানে বোঝায় ক্যাপিটাল ডি। আচ্ছা এটা এই কতটুকু, এই যে এগুলো শির থেকে এই যে পর্দার এই ডিস্টেন্সটা হচ্ছে ক্যাপিটাল ডি, আর S1 থেকে S2 এর যেটা ডিস্টেন্স এটা হচ্ছে স্মল এ। আচ্ছা এখন এখানে আমাদের মনে হইতে পারে যে আমি তো S1 আর S2 এইভাবে আঁকছি, এটা হচ্ছে S1, এইটা S2, তাহলে আমরা এখানে কোন ডিস্টেন্সটা এখানে নিব, এই গ্যাপগুলো আমাদের হিসাবের মধ্যে আসবে কিনা। আচ্ছা, এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ এই গ্যাপগুলা একদম চুলের মতো সূক্ষ্ম হয় আর কি। হ্যাঁ, তো ওইগুলার ডিস্টেন্স তোমার প্রশ্নে দেওয়া থাকবে না, ওইগুলা নিতেও হবে না, এগুলা জাস্ট বোঝানোর জন্য এত বড় করে আঁকানো হয়েছে। আসলে এগুলা খুবই সূক্ষ্ম। তো এখানে প্রশ্নে অন্য কোনো ভাবে পেঁচাবে না, তোমার ডিরেক্ট বলে দেওয়া থাকবে সিট এর মধ্যবর্তী দূরত্ব। ওকে, তাহলে এখন এই চ্যাপ্টারে যেগুলা সূত্র আছে সূত্রগুলো তাহলে লিখে নাও। আচ্ছা, তো এখানে গঠনমূলক এ, ব্যতিচার এবং ধ্বংসাত্মক ব্যতিচার আমরা যে পড়লাম এর কিছু শর্ত আছে। তাহলে এখানে গঠনমূলক ব্যতিচারের শর্ত। আচ্ছা, এখন এই যে গঠনমূলক এই ব্যতিচার বলতে কি বোঝায় সেটা তো আশা করি বুঝছো। তো এখন এখানে গঠনমূলক ব্যতিচারের আমাদের শর্ত হচ্ছে এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। আচ্ছা একটু দাঁড়াও। তো এখানে আমরা এর পরিচয় তো এখানে জানি। এন দ্বারা বোঝায় যে এটা আমাদের কততম উজ্জ্বল ডোরা। এন দ্বারা বোঝায় এটা কততম উজ্জ্বল ডোরা, তো এটা প্রথম দ্বিতীয় বা যাইছে তাই। আর ল্যাম্বডা তো এখানে আপতিত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা এখন এখানে আমাদের একটাই আননোন আছে, যেটা হচ্ছে থিটা। এখন এখানে থিটা দ্বারা কি বোঝায় এটা একটু দেখে করো। তাহলে আমাদের এটা হচ্ছে দুইটা চির, এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2, আর এটা হচ্ছে আমাদের পর্দা। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের পর্দা,
ওকে, এখন এখানে কি হবে, এইটা হচ্ছে সেন্টার পয়েন্ট। তাহলে এই জায়গাতে আমরা পাবো কেন্দ্রীয় উজ্জ্বল। এইখানে আমরা পাবো কেন্দ্রীয় উজ্জ্বল। তাহলে এখন এখানে ধরো যে আমরা এই জায়গাতে একটা উজ্জ্বল ডোরা বিবেচনা করলাম, এটা হচ্ছে আমাদের উজ্জ্বল। আচ্ছা, এটা হচ্ছে এনতম উজ্জ্বল, এটা কততম উজ্জ্বল আমরা এখানে জানি না। এটা হচ্ছে এনতম উজ্জ্বল ডোরা, যেটা এখানে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে উপরের দিকে একটা। আচ্ছা, এখানে হিসাবগুলো উপরের দিকে এবং নিচের দিকে দুই দিকেই সেম, আমরা তো দেখলাম। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে একটা এনতম উজ্জ্বল ডোরা আমরা এখানে বিবেচনা করে নিলাম। তো এখন এই উজ্জ্বল ডোরাটা কিভাবে সৃষ্টি হবে? এটা হচ্ছে S1 থেকে একটা আলোক রশ্মি গিয়ে অবশ্যই পড়তে হবে, এবং S2 থেকেও একটা আলোক রশ্মি গিয়ে তো আমাদের যে কোনো উজ্জ্বল ডোরা এবং অন্ধকার ডোরা কিভাবে সৃষ্টি হবে? দুইটা সোর্স থেকে দুইটা আলোক রশ্মি গিয়ে অবশ্যই ওইখানে আপতিত হইতে হবে। যদি একই দশায় থাকে তাহলে উজ্জ্বল পাবো, বিপরীত দশায় আসলে আমরা পাবো অন্ধকার, বাট দুইটা আলোক রশ্মি তো যাইতে হবে। তাহলে S1 থেকে একটা গেল, আমরা এখন S2 থেকে একটা এখানে পাঠাই দেই। এবং তাহলে আমরা যেহেতু এখানে ধরে নিচ্ছি উজ্জ্বল ডোরা, তাহলে এরা সমদশে আপতিত হয়েছে। আচ্ছা, এখন এই জায়গা থেকে একটা এই যে রশ্মি মানে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, এই এই সরলরেখাটা থেকে বা চিরদ্বয়ের ঠিক এই মধ্যবিন্দু থেকে আমরা যদি একটা এখানে এই সরলরেখা আঁকাই ওই উজ্জ্বল ডোরা পর্যন্ত, তাহলে এই সরলরেখাটা আমাদের এই যে এই মিড লাইনের সাথে যে কোণটা তৈরি করবে, এই কোণটাকে আমরা বলবো থিটা। এটা আশা করি বুঝছো। অথবা এখানে আমাদের থিটার আরো ভাবে হইতে পারে, আমরা যদি এইখানে একটা লম্ব আঁকাই, যে এটা যদি একটা লম্ব হয়, S1 থেকে আমরা S2 থেকে যে আলোক রশ্মিটা এই যে এখানে গেছে, S1 থেকে যদি তার উপর লম্ব আঁকাই। আচ্ছা, এখানে তাহলে কি হবে, আমাদের কি লম্ব আঁকানোর উদ্দেশ্য আছে, ধরো এটা S1, এটা হচ্ছে পি। তাহলে আমরা যদি লম্ব আঁকাই S1 P, আর এটা যদি S2 ড্যাশ হয়, তাহলে এখানে লম্ব আঁকাইলে S1 P আর S2 ড্যাশ পি সমান হবে আর কি। আচ্ছা, এটার কাজ বা প্রমাণ আমরা তো শিখতেছি না, জাস্ট লম্ব আঁকানোর এখানে উদ্দেশ্যটা বললাম আর কি। তাহলে এই যে এই কোণটাও আমাদের থিটা হবে। আচ্ছা, বাট এখানে আমাদের মেইন এই যে থিটা হচ্ছে এই যে প্রথমটা যেটা এখানে দেখাইলাম এইটা, তো এই থিটারও ম্যাথ আসবে, এই যখন আসবে তখন ওইটা আমরা দেখবো এখন। তাহলে এখানে গঠনমূলক বেতিসারের শর্ত হচ্ছে এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। তাহলে এখানে কোনটার পরিচয় কি সেটা আশা করি বুঝছো। আচ্ছা, এটাকে আরো একভাবে এখানে লেখা হয় 2n। আচ্ছা, আমরা যদি এখানে 2n দেই তাহলে এখানে ল্যামডা ডিভাইড বাই 2। আচ্ছা, এখানে 2n দেওয়ার এখানে রিজন আছে যে এখানে 2n দিলে এটা ধ্বংসাত্মক চারের সাথে মিলানো যায় আর কি। ওকে, তো এটা হচ্ছে গঠনমূলক বেতিসারের শর্ত। আর এখানে এন সমান 0 থেকে 1 2 3, যে কোনো পূর্ণ সংখ্যা হবে কিন্তু এগুলো। আচ্ছা, 0 বলতে এটা বুঝে কেন্দ্রীয় উজ্জ্বল, তারপরে 1 বলতে তো এই যে এখানে এন ইজ ইকুয়াল টু 1তম উজ্জ্বল ডোরা, এন ইজ ইকুয়াল টু 2তম উজ্জ্বল ডোরা কোনগুলা, এগুলো তো আমরা দেখে আসলাম। আচ্ছা, এরপরে আছে ধ্বংসাত্মক বেতিসার। আচ্ছা দেখো, এখানে ধ্বংসাত্মক এই বেতিসারের জন্য শর্ত এখানে আমাদের দুই ভাবে লেখা হয় আর কি বইয়ে, এবং এটা নিয়ে এই চ্যাপ্টারে ভালোই ডিবেট হয় আর কি। এই চ্যাপ্টারে এটা নিয়ে একটা না একটা ঝামেলা হয় আমাদের স্টুডেন্টদের মধ্যে, এবং এটা নিয়ে টিচারদের মধ্যে ঝামেলা আছে। এটা হচ্ছে 2n+1 ল্যামডা বাই 2, এটা হবে নাকি 2n-1 ল্যামডা বাই 2 এটা হবে। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, আমরা যদি শুধুমাত্র
এখানে 2n দেই, এটা হচ্ছে λ/2 এর, এটা কি বলতো? এটা হচ্ছে জোড় গুণিতক। এটা কিন্তু খুবই ভালোভাবে এটা মাথায় রাখবে, এটা হচ্ছে λ/2 এর জোড় গুণিতক। কারণ এন এর মান পূর্ণ সংখ্যা, তুমি এন এর মান এক বসাও অথবা যাই বসাও, 2n কি হবে? সবসময় পূর্ণ সংখ্যা হবে, সরি, জোড় সংখ্যা হবে। তাহলে এই ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে এখানে λ/2 এর জোড় গুণিতক তার সামনে আছে। আর কি বলতেছি, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে λ/2 এর জোড় গুণিতক। কিন্তু তোমার ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে তুমি যদি এন এর মান যাই বসানো না কেন, যে কোনো পূর্ণ সংখ্যা, 2n+1ও একটা বিজোড় সংখ্যা হবে, 2n-1ও একটা বিজোড় সংখ্যা হবে। যেমন আমি এন যদি আমি যদি 3 ধরি, তাহলে এটা কত হবে? 7। এটা কত হবে? 5। অথবা n4 ধরলে এটা 9, এটা 7। তো আমি এন এর মান যাই ধরি না কেন, 2n+1ও বিজোড় সংখ্যা, 2n-1ও বিজোড় সংখ্যা, তাহলে আমি কোনটা নিব? এখন এটা নিয়ে একটা ঝামেলা হয় আর কি, যখন আমরা পড়ছিলাম তখন এটা নিয়ে অনেক মানে কথাবার্তা হইতো এবং এখনো হয়। ওকে, তো তুমি চাইলে যে কোনো একটা লিখতে পারো। যদি তুমি 2n+1 লেখো, এখন এখানে খেয়াল করো, তোমার হচ্ছে যে দুইটাই সেম রাখতে হবে। সেম রাখা মানে, এখানে ধরো যে তোমাকে বললো পঞ্চম অন্ধকার ডোরা, এখানে তোমাকে বললো যে পঞ্চম অন্ধকার ডোরা। তাহলে তুমি যদি 2n+1 এটা বসাও, তাহলে এখানে তোমার পঞ্চম অন্ধকার ডোরা, এটা এখানে কত হবে? 11। 11 হবে। কিন্তু এখন তোমার এইটাকেও তো সেম এই দেখাইতে হবে। তুমি যদি এখানে 5 বসাও, এটা কত হয়ে যাবে? 9 হয়ে যাবে। তাহলে দেখো, এখানে 11 আসলো, এখানে 9 আসলো, এখানে তাহলে তো আমাদের সেম তো হইলো না। তাহলে আমাকেও এইটাও 11 বানাইতে হবে। তাহলে আমি যদি এইটাও 11 বানাইতে চাই, তাহলে আমার এখানে কি করতে হবে? এখানে এন এর মান 6 বসাইতে হবে। এখানে এন এর মান 6 বসাইলেই তো এটা আমাদের 11 হবে। ওকে, তো এটা খুবই ভালোভাবে মাথায় রাখবা। তুমি যখন 2n+1 এটা বসাবা, তার সে 2n-1 এর ক্ষেত্রে এক বেশি বসবে। মানে তোমার এন এর মান যেটা বলবে তার সে এক এক বেশি বসবে। অথবা তুমি উল্টাটা করতে পারো। তোমাকে বললো যে এখানে তোমাকে এখানে বলছে যে পঞ্চম অন্ধকার ডোরা। তাহলে তুমি যদি এইখানে বসাও, তাহলে এটা কি হবে? 9 হবে। আবার তুমি যদি এখানে 5 বসাও, এখানে হয়ে যাবে 11। কিন্তু আমাদের যদি এখানে 9 বানাইতে হয়, তাহলে আমার এখানে n=4 বসাইতে হবে। তাহলে 4 বসালে এটা 9 হবে। এখন তুমি যদি এটাকে n=5 ধরো, তাহলে এখানে n-1 এর মানে এক কম বসাইতে হবে। এই জিনিসগুলো একটু একটু মাথায় রাখবা। এখন এটা মাথার উপর দিয়ে গেছে আমি জানি, বাট যখন ম্যাথ করব তখন এটা ক্লিয়ার হয়ে যাবে আর কি, যে আমাদের n=কত ধরলে এগুলো মিলবে। তবে এখানে যেটা কোনটার ক্ষেত্রে কি বসাইতে হবে এটা আশা করি বুঝছো। এবং এখানে আমাদের এই সূত্রের ক্ষেত্রে প্লাসের জন্য এন এর মান এখানে 0 বসানো যাবে। বা এখানে তুমি যদি এন এর মান 0 বসাও, তাহলে দেখো মাইনাস আসে। তো এখানে এন এর মান 0 বসানো যাবে না। এখানে এন এর মান শুরু হবে 1 2 3 4 থেকে। তো নর্মালি আমাদের যেটা ধরা হয় যে, আমি প্রথমে যেটা এখানে বললাম, দেখো তোমার যখন এখানে 0 তখন এখানে 1, যখন এখানে 1 এইখানে 2, এখানে যখন 2 তখন এখানে 3। তাহলে আমার প্লাসেরটার জন্য যেটা বসাবো, মাইনাসেরটা তার এক বেশি বসাবো আর কি। এটা আসলে বুঝছো? তাহলে এই দুইটা গেল আমাদের ধ্বংসাত্মক ব্যতিচার এবং এই যে গঠনমূলক ব্যতিচারের শর্ত। আচ্ছা, আচ্ছা, এখন
আমাদের এই বাকি সূত্রগুলা লেখানোর জন্য আমি এখানে প্যাটার্নটা একটু আবার আঁকাই। বুঝো? হ্যাঁ, তো দেখো আমরা এখানে এইটাকে আমরা ধরে নিলাম যে কেন্দ্রীয় উজ্জ্বল। আচ্ছা, তাহলে আমরা এইটাকে ধরে নিলাম যে এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল। তারপরে একটা কি পাওয়া যাবে, একটা অন্ধকার পাওয়া যাবে। তারপরে একটা উজ্জ্বল, তারপরে আবার অন্ধকার পাওয়া যাবে। তারপরে উজ্জ্বল রেখে আবার একটা অন্ধকার পাওয়া যাবে। তারপরে এইখানে উজ্জ্বলের পরে আবার একটা অন্ধকার। ওকে, তাহলে এটা হচ্ছে এন ইজ ইকুয়াল টু ওয়ান, এটাও এন ইজ ইকুয়াল টু ওয়ান। একটা উজ্জ্বল একটা অন্ধকার, এটা টু, এটাও টু, এটা ওয়ান, এটা টু। আচ্ছা না, এখানে উল্টা হচ্ছে, এটা হচ্ছে ওয়ান, এটা টু, এটা টু। একটা উজ্জ্বলের জন্য একটা অন্ধকারের জন্য। ওকে, এখন দেখো কেন্দ্রীয় উজ্জ্বল থেকে, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এনতম, এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এনতম উজ্জ্বল ডোরার এখানে দূরত্ব। আচ্ছা, এখানে তোমাকে এখানে বললো যে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এইখানে তোমার হচ্ছে যে এই যে যেটা দ্বিতীয় উজ্জ্বল এটার ডিস্টেন্সটা বের করো। এখানে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এখানে তোমার দ্বিতীয় উজ্জ্বল ডোরার ডিস্টেন্সটা বের করতে বলছে। তাহলে এখানে সূত্র হবে এক্স এন ইজ ইকুয়াল টু এন ইন্টু ল্যামডা ডি বাই এ। এন দ্বারা এখানে কততম উজ্জ্বল ডোরা বলছে সেটা বুঝায়, ল্যামডা দ্বারা তো তরঙ্গ দৈর্ঘ্য, ক্যাপিটাল ডি দেওয়া থাকবে সির থেকে এই যে পর্দার দূরত্ব, আর স্মল এ হচ্ছে সির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এগুলা প্রশ্ন দেওয়া থাকবে, তাহলে এই মানটা বের করবে। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে, এখন আমাদের যে কোনো দূরত্ব, এখন দেখো আমরা এখানে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় উজ্জ্বল, আর এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল। এই দুইটার ডিস্টেন্স আমরা অনেকভাবে মেজার করতে পারি। প্রথমত হচ্ছে এইটার নিম্নবিন্দু থেকে কেন্দ্রীয় উজ্জ্বলের নিম্নবিন্দু, এইটাও তাদের মধ্যবর্তী একটা ডিস্টেন্স। অথবা কেন্দ্রীয় উজ্জ্বলের শীর্ষবিন্দু থেকে এইটার শীর্ষবিন্দু, এইটাও তাদের মধ্যবর্তী ডিস্টেন্স। এই দুইটা কিন্তু সেম ডিস্টেন্স, এইভাবে মেজার করা হয়। মানে তুমি দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স নিলে তুমি প্রথমটা যে পয়েন্ট থেকে শুরু করবা, পরেরটা তো সেই পয়েন্ট পর্যন্ত যাওয়া লাগবে। এখানে প্রথমটা নিম্নবিন্দু থেকে শুরু করলে পরেরটারও নিম্নবিন্দু পর্যন্ত, প্রথমটা শীর্ষবিন্দু থেকে শুরু করলে পরেরটাও শীর্ষবিন্দু পর্যন্ত, অথবা প্রথমটা মধ্যবিন্দু থেকে শুরু করলে, অথবা তুমি যদি প্রথমটার মধ্যবিন্দু থেকে শুরু করো তাহলে পরেরটার মধ্যবিন্দু পর্যন্তই ডিস্টেন্স নেওয়া লাগবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন তোমাকে এখানে, এখানে ধরো যে তোমার এটা চিত্র আকারে আসতে পারে এবং তোমার চিত্রে এই দূরত্বটা দেওয়া থাকবে। এখন এখানে দূরত্ব থেকে অনেকভাবেই প্রশ্ন আসতে পারে, এটা আমি বলবো। এখন আগে সবগুলা সূত্র লিখে দেই।
আচ্ছা, তাহলে এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এনতম উজ্জ্বল ডোরার এই দূরত্ব। আমাদের আরো একটা আছে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এনতম অন্ধকার ডোরার দূরত্ব। তাহলে এটা আমাদের এক্স টু দি পাওয়ার এন। আচ্ছা, অন্ধকার ডোরার ক্ষেত্রে সূত্রটা হবে 2n-1 λ/a। -1 হলে কি হবে ওইটাও বলছি, অথবা 2n+1 λ/a। +1 হলে কি হবে এটাও বলছি। ওকে, এখন এখানে আমাদের আরো আসতে পারে যে পাশাপাশি দুইটা পাশাপাশি দুটি উজ্জ্বল ডোরা বা অন্ধকার ডোরার দূরত্ব। অন্ধকার ডোরার দূরত্ব, তো দেখো এখানে আছে, এটা আমি একটু একটু শর্টকাটে আঁকাই একবার। সেখানে চারটা আঁকাই, 1, 2, 3, 4। ওকে, তো এখানে এটা অন্ধকার একটা উজ্জ্বল, তারপর একটা অন্ধকার একটা উজ্জ্বল। আচ্ছা, আমার এখানে জানতে চাইছে যে পাশাপাশি দুইটা উজ্জ্বল ডোরা, তাহলে পাশাপাশি দুইটা উজ্জ্বল ডোরা বলতে এইটা এবং এইটা, এই দুইটার ডিস্টেন্স আমার কাছে জানতে চাইছে। তো আমি যদি এখানে প্রথম উজ্জ্বল ডোরার শীর্ষ থেকে শুরু করি, তাহলে এটা আমার দ্বিতীয় উজ্জ্বল ডোরার শীর্ষ পর্যন্তই আসবে। তাহলে আমার কাছে এই ডিস্টেন্সটা জানতে চাইছি। অথবা তুমি এইখানে এইটার নিম্নবিন্দু থেকে এইটা নিম্নবিন্দু পর্যন্ত হিসাব করতে পারো, এই দুইটাই সেম আর কি। তো আমার এই ডিস্টেন্সটা জানতে চাইছে। এখন দেখো দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী যে ডিস্টেন্স, এখন আমরা যদি দুইটা অন্ধকার ডোরা যদি এখানে চিন্তা করি, দেখো আমি দুইটা অন্ধকার ডোরার মধ্যবর্তী ডিস্টেন্স এইখানে আমি বের করব। তো এখন দেখো এখানে প্রথম অন্ধকার ডোরার নিম্নবিন্দু, দ্বিতীয় অন্ধকার ডোরার নিম্নবিন্দু এইটা। তো দেখো আমি এইদিকে এই যেইটা আঁকাইছি, এইটা আমি কি ধরে আঁকাইছি, উজ্জ্বল ডোরার শীর্ষ বিন্দু এবং উজ্জ্বল ডোরার শীর্ষবিন্দু। কিন্তু আমি একে ডান দিকেরটা কিভাবে আঁকাইলাম, অন্ধকার ডোরা নিম্নবিন্দু, অন্ধকার ডোরা নিম্নবিন্দু। আচ্ছা দেখো, বাম দিকেরটা কি নির্দেশ করে, দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী ডিস্টেন্স। ডান দিকেরটা কি নির্দেশ করে, দুইটা অন্ধকার ডোরার মধ্যবর্তী ডিস্টেন্স। আচ্ছা দেখো, এবং আমি এটা দুইটা শীর্ষবিন্দু ধরেও কিন্তু আঁকাইতে পারবো, এই যে এই ডিস্টেন্সটা। এখন একটু আগেই তো বলে আসলাম যে প্রতিটা ডোরার প্রস্থ সেম। আচ্ছা দেখো, যদি প্রতিটা ডোরার প্রস্থ সেম হয়, তাহলে পরপর দুইটা উজ্জ্বলের মধ্যবর্তী ডিস্টেন্স যা হবে, পরপর দুইটা অন্ধকারের মধ্যবর্তী ডিস্টেন্সও তাই হবে। এবং এটা আমরা চিত্র থেকেও, এই যে এইটা এটা তো সমান, তাহলে আমরা চিত্র থেকে বুঝতে পারি। তো এই দুইটার জন্য সূত্র একই হবে, যে তোমাকে যদি বলে পাশাপাশি দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব অথবা অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব, এইটা হচ্ছে সেম। আচ্ছা, তো এটা সূত্র হচ্ছে λd/a। ওকে, এখন এই জিনিসটার আমাদের আরো একটা স্পেশাল নাম আছে, এটাকে বলা হয় ডোরা ব্যবধান। এটা খুবই ভালোভাবে মাথায় রাখবে যে ডোরা ব্যবধান বলতে পাশাপাশি দুইটা উজ্জ্বল ডোরা অথবা পাশাপাশি দুইটা অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্বকে বোঝায়। আচ্ছা, এখন এইখানে আমাদের 4 নম্বরে যেটা আসবে, পর পর একটি উজ্জ্বল
এবং অন্ধকার ডোরার দূরত্ব। আচ্ছা দেখো, পরপর একটা উজ্জ্বল এবং একটা অন্ধকার ডোরার এই দূরত্ব, এটা দ্বারা এখানে, আচ্ছা এটা আমি এখানে একটা রাখি, একটা মুছে দিই। ওকে, এখন এখানে খেয়াল করো, আমাদের একটা উজ্জ্বল এবং একটা অন্ধকারের ডিস্টেন্স জানতে চাইছে, তার মানে এইটা এখানে কতটুকু বোঝায়। এখানে খুবই মনোযোগ দিয়ে এটা এখানে খেয়াল করো। আমার একটা উজ্জ্বল, একটা অন্ধকার, এর মধ্যবর্তী ডিস্টেন্স। ওকে, তো আমি যদি উজ্জ্বলের নিম্ন বিন্দু থেকে শুরু করি, তাহলে অন্ধকারের নিম্ন বিন্দু পর্যন্ত হিসাব করতে হবে। মানে আমি এখানে হিসাব করলাম, এটা হচ্ছে উজ্জ্বলের নিম্ন বিন্দু, এটা হচ্ছে অন্ধকারের নিম্ন বিন্দু। তাহলে এই যে একটা উজ্জ্বল এবং একটা অন্ধকারের মধ্যবর্তী ডিস্টেন্স বলতে এতটুকু ডিস্টেন্সকে শুধুমাত্র বোঝায়, এই যে এতটুকু ডিস্টেন্স। এটা আশা করি বুঝছো। এখন এখানে খেয়াল করো, আমাদের এই ডিস্টেন্সটুকু আমরা এখানে এই কত পাইছি, ল্যামডা ডি ডিভাইড বাই এ। দেখো এটা হচ্ছে আমাদের দুইটা এখানে ডোরা মিলে হয়েছে ল্যামডা ডি ডিভাইড বাই এ। তো প্রতিটা ডোরা যদি সেম হয়, তাহলে এই যে আমাদের এই শুধুমাত্র একটা এ ডোরা নিলে এটা কি হবে, ল্যামডা ডি ডিভাইড বাই টু এ হবে না এটার। এই যে আমাদের দুইটা ডোরার থেকে একটা এখানে ডোরার ডিস্টেন্স তো অর্ধেক হবে। তাহলে পরপর একটা উজ্জ্বল এবং একটা অন্ধকারের মধ্যবর্তী ডিস্টেন্স এখানে কি হবে, ল্যামডা ডি ডিভাইড বাই টু এ। এটা আশা করি বুঝছো। এটাকে ডেল্টা এক্স দ্বারা লেখা হয় এবং এটার একটা স্পেশাল নাম আছে, এটা হচ্ছে ডোরা প্রস্থ। এটাকে বলা হয় ডোরা প্রস্থ। একটা হচ্ছে ডোরা ব্যবধান, আর একটা হচ্ছে ডোরা প্রস্থ। এই এইগুলা জিনিস খুবই ভালোভাবে মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এগুলা যদি বুঝে থাকো তাহলে হচ্ছে যে ওকে। এখন এখানে আমাদের অনেকভাবে এমসিকিউ আসতে পারে, যেমন তুমি দেখো এখানে ডোরা প্রস্থ কার কার উপরে নির্ভরশীল, অথবা ডোরা ব্যবধান, অথবা এখানে দূরত্ব, মানে আমাদের সূত্রগুলা দেখো কার কার উপরে ডিপেন্ডেন্ট। একটা হচ্ছে ল্যামডা এর উপর। আলোক তরঙ্গ তো আমরা চাইলে, আমরা যদি আলোক উৎস যদি চেঞ্জ করে দেই তাহলে আলোক তরঙ্গ চেঞ্জ হবে, আলোক তরঙ্গ চেঞ্জ হলে এগুলা উপর প্রভাব পড়বে। ল্যামডার সাথে দেখো সবগুলো সম্পর্ক সমানুপাতিক, তো ল্যামডা বাড়লে সবগুলোই বৃদ্ধি পাবে। এবং ক্যাপিটাল ডি এর সাথে, অর্থাৎ চির থেকে পর্দার অথবা ঝালর যে যে দূরত্ব, তার সাথে সমানুপাতিক। তাহলে ক্যাপিটাল ডি আমরা যদি বৃদ্ধি হ্রাস করি তাহলে এগুলো বৃদ্ধি হ্রাস পাবে সমানুপাতিক হারে। কিন্তু স্মল এ কি, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তো চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সাথে সবগুলোই সূত্র কিন্তু ব্যস্তানুপাতিক ভাবে সম্পর্কিত। তো চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি আমরা কমাই, তাহলে যে ডোরা ব্যবধান অথবা ডোরা প্রস্থ বেড়ে যাবে। আর যদি চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বাড়াই তাহলে ডোরা ব্যবধান অথবা ডোরা প্রস্থ হ্রাস পাবে। তো এগুলা কিন্তু এমসিকিউতে আসতে পারে। আচ্ছা, এখন আমরা কয়েকটা ম্যাথ করি। ওকে, তো এখন আমাদের প্রথম দুইটা ম্যাথ এগুলা এই সূত্রের মধ্যে 19-এ আছে। এটা হচ্ছে এই দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক। তো এইটা ভালোভাবে মুখস্থ রাখবা, এটা হচ্ছে এমসিকিউ তে আস, এটা নর্মালি আসে আর কি, এটা ইম্পর্টেন্ট নয়। তার দশা পার্থক্য হচ্ছে টোয়াইস পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। ওকে, তাহলে যদি এটা হয় তাহলে দেখো পথ পার্থক্য দেওয়া হয়, দশা পার্থক্য বের করতে বলছে। তাহলে এখানে আমাদের এই দশা পার্থক্য কি হবে, দূর বানানি তো ভুলে যাচ্ছি। টোয়াইস পাই বাই ল্যামডা, পথ পার্থক্য হচ্ছে থ্রি ল্যামডা বাই ফোর। তাহলে ল্যামডা ল্যামডা বাদ, উপরে 3 পাই, তাহলে নিচে থাকবে 2। আচ্ছা একটু ধরো।
উম, কি হবে? আচ্ছা, এখন এখানে এই খেয়াল করো। তাহলে এটা তো আমাদের এখানে হয়ে গেল। তাহলে এখানে 2 নাম্বারটা এটা করবা। ওকে। হ্যাঁ, এখন আমাদের এখানে বেটি স্যারের এই যে ম্যাথ গুলো এখন এখানে আছে। দেখো, ইয়ং এর ডিসির পরীক্ষায় সির দুটির মধ্যবর্তী ডিস্টেন্স 2 মিলিমিটার, এটা কি? এটা হচ্ছে স্মল এ, এটা হচ্ছে 2 মিলিমিটার। তাহলে আমাদের সবগুলোকে এসআই এককে নিয়ে যেতে হবে। তাহলে এটাকে 1000 দ্বারা ভাগ। সির থেকে 1 মিটার দূরত্বে ডোরার ব্যবধান এত। দেখো, সির থেকে 1 মিটার দূরত্বে ডোরা ব্যবধান এত পাওয়া গেছে। আচ্ছা, এখন এটা দ্বারা কি বোঝায়? সির থেকে 1 মিটার দূরত্বে তুমি ডোরাগুলা পাইছো, অর্থাৎ তোমার সিট থেকে 1 মিটার দূরে এখানে ডোরাগুলো কোথায় মূলত তৈরি হয়? পর্দায়। তাহলে 1 মিটারটা হচ্ছে সিট থেকে পর্দার দূরত্ব, এটা হচ্ছে ক্যাপিটাল ডি। এবং ডোরা ব্যবধান, তাহলে আমাদের এখানে ডোরা ব্যবধান চাইছে 295 মিলিমিটার। তাহলে 10⁻³ মিটার। আচ্ছা, আমরা তো ডোরা ব্যবধানের সূত্র তো দেখে আসলাম। তাহলে এখানে ডোরা ব্যবধান সমান কি? ল্যামডা ডি ডিভাইড বাই এ। এটা দেওয়া 0.295, 10⁻³। আচ্ছা, ল্যামডা বের করতে বলছে। ডি এর মান দেওয়া 1, স্মল এ এর মান দেওয়া এত। আচ্ছা, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 0.295, 10⁻³ ইন্টু 10⁻³, তাহলে 5.9, 10⁻⁷। তাহলে দেখো 5.9, 10⁻⁷। আচ্ছা, এখন এখানে আমরা যদি এটাকে একটু কনভার্ট করতে চাই, দেখো আমি যদি 10⁻৯ লিখতে চাই, তাহলে আমার এখানে 100 দ্বারা গুণ করতে হবে। না না, 10⁻⁷। আচ্ছা, এটাকে আমি যদি 10⁻10 দিই, তাহলে 1000 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে 10⁻10 এত মিটার। আচ্ছা, এখন তুমি এই পর্যন্ত রাখলেও তো অ্যান্সার হবে। এখন এটা দেখানোর রিজন হচ্ছে যে এটাকে অ্যামস্ট্রং এ লাগে। আচ্ছা, এটা তো আমরা পড়ছি অনেক জায়গায়। অ্যামস্ট্রং সমান আছে 10⁻10 মিটার। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ওকে। 0.04 মিলিমিটার ব্যবধান বিশিষ্ট দুইটি চির, তাহলে চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.04 মিলিমিটার। তাহলে 4 10⁻⁴ মিটার। 1 মিটার দূরত্বে অবস্থিত পর্দা, তাহলে ডি হচ্ছে 1 মিটার। ব্যবহৃত আলো তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া 5000 অ্যাংস্ট্রম। তাহলে এটা হবে 5000, 10⁻10। পরপর দুটি উজ্জ্বল এবং অন্ধকার পট্টির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত? হুম। আচ্ছা, পরপর দুইটি উজ্জ্বল এবং অন্ধকার পট্টির কেন্দ্রের মধ্যে, আচ্ছা দেখো, পরপর দুইটা উজ্জ্বল এবং অন্ধকার, মানে একটা উজ্জ্বল এবং একটা অন্ধকারের মধ্যবর্তী ডিস্টেন্সকে আমরা একটু আগে কি পড়ে আসলাম? ডোরা প্রস্থ। তাহলে এখানে আমাদের মেইনলি ডোরা প্রস্থ বের করতে বলছে। এই এই চ্যাপ্টারে সবচেয়ে যেটা ঝামেলা করবে এটা হচ্ছে বাংলা ভাষা বুঝে। এটা তুমি ম্যাথ করলে, ম্যাথ করতে গেলে বুঝতে পারবা যে বাংলা ভাষা এখানে কি পরিমাণ ঝামেলা করে। তো বাংলা ভাষাটা পড়ে না বুঝতে পারলে কিন্তু ম্যাথ ভুল হয়ে যাবে। আচ্ছা, এখানে সবকিছুর মান তো দেওয়া আছে। 5000, 10⁻10 ইন্টু ডি এর মান হচ্ছে 1 ডিভাইড বাই 2, এর মান হচ্ছে 4 10 ইনভার্স। তাহলে এটা আসে 6.25।
10⁻⁴ মিটার। ওকে। আচ্ছা, পরস্পর থেকে এত সেন্টিমিটার দূরত্বে অবস্থিত দুইটি চির, তাহলে এটা হচ্ছে এ এর মান হচ্ছে 0.03 সেন্টিমিটার। 0.03 ডিভাইড বাই 100, তাহলে এটা হচ্ছে 3 10⁻⁴ মিটার। 1.5 মিটার দূরে এখানে ডোরাটা তৈরি হয়েছে, তাহলে এটা হচ্ছে 1.5 মিটার। কেন্দ্রীয় চরম থেকে 1 সেন্টিমিটার দূরে চতুর্থ উজ্জ্বল ডোরাটি সৃষ্টি হইল। আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করো। আচ্ছা, এইখানে দেখো এন এর মান হচ্ছে 4, এবং এটা হচ্ছে কেন্দ্রীয় চরম থেকে এখানে চতুর্থ উজ্জ্বল ডোরার ডিস্টেন্স, তাহলে এক্স এন এর মান দেওয়া 1 সেন্টিমিটার, যেটা হচ্ছে 10⁻²মিটার। তাহলে এখন আমাদের এইখানে দেখো, এটার আমাদের এখানে সূত্রটা কি? এন ল্যামডা ডি ডিভাইড বাই এ। এটা হচ্ছে কেন্দ্রীয় চরম থেকে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব, তাহলে এখানে এক্স এন এর মান দেওয়া 10⁻², এন এর মান দেওয়া 4, ল্যামডা বের করতে বলছে, ডি এর মান হচ্ছে 1.5, এ এর মান হচ্ছে 3 10⁻⁴। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে, এই চ্যাপ্টারের ম্যাথ গুলো কিন্তু 2 3 লাইনের, খুবই ছোট ছোট ম্যাথ, বাট এগুলো ভালোভাবে করবা। তাহলে এখানে আছে ইন্টু 3 10⁻⁴ ডিভাইড বাই 1.5। আচ্ছা, এটা আসে 5 10⁻⁷ মিটার। তাহলে আমরা যদি 10⁻10 লিখতে চাই, তাহলে তিনটে শূন্য দেওয়া লাগবে। 10⁻10 লিখে এটাকে 5000 অ্যাংস্ট্রম লিখতে পারবো। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আলোর বেকিসার পরীক্ষণে শিক্ষার্থীরা প্রথম দুইটি সুসংগত উৎস ব্যবহার করলো, যেগুলো থেকে সমদশা বিশিষ্ট এত অ্যাংস্ট্রম, তাহলে এটা হচ্ছে 5500 ইন্টু 10⁻10 মিটার। তারা পর্দায় মিলিত তরঙ্গদৈর্ঘ্যের পথ পার্থক্য এত অ্যাংস্ট্রম লক্ষ্য করলো। আচ্ছা, উৎস থেকে নির্গত ফোটনের শক্তি হিসাব করা। আচ্ছা, এটা হচ্ছে যে আহ, আধুনিক পদার্থবিজ্ঞানের প্রশ্ন আর কি। তাহলে এখানে ল্যামডা দেওয়া থাকলে, আচ্ছা আমরা এখন এখানে শক্তিটা কিভাবে হিসাব করব, যদি ওই চ্যাপ্টারটা মনে থাকে, আমরা যদি E = hc/ল্যামডা। আচ্ছা, তাহলে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এটার মান মুখস্থ থাকতে হবে 6.626 × 10⁻⁻34, এটার একক কত? জুল সেকেন্ড। সি হচ্ছে আলোর বেগ 3 10⁻, আর ল্যামডার মান দেওয়া 5500 10⁻10। আচ্ছা, এইটুক করলেই এই 3 নাম্বার তো। ফিজিক্সে মার্ক পাওয়া খুবই সহজ, বাট ভালোভাবে পারতে হবে তো। তাহলে এটার অ্যান্সার আসে 3.614 10⁻⁻19 এত জুল। আচ্ছা, জুল থেকে আমাদের যদি ইলেকট্রন ভোল্টে নিয়ে যাইতে বলে, তাহলে এটাকে 1.6 × 10⁻19, অর্থাৎ ইলেকট্রনের চার দ্বারা ভাগ করা লাগবে। ওকে। শিক্ষার্থীরা উক্ত পরীক্ষণে কোন ধরনের ব্যতিচার লক্ষ্য করলো? আচ্ছা, পথ পার্থক্য হচ্ছে 1100 অ্যাংস্ট্রম। ওকে, তো আমাদের ব্যতিচার দুই ধরনের, একটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার, আর একটা হচ্ছে এখানে গঠনমূলক ব্যতিচার। আচ্ছা, এই যে এখন এই ম্যাথটা ভালোভাবে পারার জন্য আমাদের প্রমাণগুলো আসলে শিখতে হয়। তো প্রমাণগুলো যেহেতু শিখি নাই, সেহেতু ম্যাথটা ভালোভাবে এখানে এই খেয়াল করো।
আচ্ছা দাঁড়াও, এটা আমি একটু হালকা দেখি শর্টকাটে বোঝানো যায় কিনা, সুইট। ধরো, আচ্ছা এটা একটু এখানে লিখে নাও শর্টকাটে। এইখানে আছে আমাদের গঠনমূলক ব্যতিচার। এগুলা সূত্রের এই প্রমাণগুলো পড়লে আসলে চ্যাপ্টারটা নিয়ে আর কোনো কনফিউশন থাকে না। আচ্ছা, তারপরও এখানে যতটুকু পড়াই দিচ্ছি এতটুকু পড়ো, সমস্যা হবে না আশা করি। তো গঠনমূলক ব্যতিচারের জন্য আমাদের পথ পার্থক্য এইটা হচ্ছে এন ল্যামডা। আর এখানে ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য আমাদের পথ পার্থক্য হচ্ছে 2n+1 ল্যামডা ডিভাইড বাই 2, এইটা। ওকে, এগুলো একটু লিখে নাও। এখন এখানে খেয়াল করো, আমি যদি এই টু দ্বারা, এই যে এখানে যে ল্যামডা বাই 2 আছে, এই টু দ্বারা আমি যদি ভিতরে ভাগ করি, এটা কি হবে? এন 1/2 হবে। আর এখানে আমার ল্যামডা হবে। আচ্ছা, এখন এটা দুই ভাবেই এটা বলা যায়। যেমন এখানে আমি যদি 2n দেই তাহলে এটা হচ্ছে ল্যামডা ডিভাইড বাই 2, এটা হবে। তো আমরা এখানে মেইনলি বের করবো ল্যামডা বাই 2 এর সহগটা কি আসে। যদি 2n বলতে কি জোড় সংখ্যা আসলে এটা হচ্ছে যে গঠনমূলক ব্যতিচার, আর ল্যামডা বাই 2 এর সহগ যদি বিজোড় সংখ্যা হতে 2n+1 আসে তাহলে ধ্বংসাত্মক ব্যতিচার। ওকে, এখন এখানে খেয়াল করো, তাহলে এখানে পথ পার্থক্য এই কত দেওয়া, 1100 ল্যামডা। আচ্ছা, তাহলে এখানে পথ পার্থক্য, ধরো পথ পার্থক্য, পথ পার্থক্য কত? 1100 অ্যাংস্ট্রম। আচ্ছা, এখন কোন ধরনের ব্যতিচার এই টাইপের ম্যাথে আমাদের, তুমি যে কোনো একটা ধরে নিবা, আমরা এখানে ধরে নিব যে এটা ধরি গঠনমূলক ব্যতিচার লক্ষ্য করলো, এটা আমরা ধরে নিব কেন? আমাদের এনের মানটা বের করতে হবে। এখন তুমি যদি যে কোনো একটা কিছু ধরে না না নাও, মানে তুমি চাইলে গঠনমূলক ব্যতিচারও কিন্তু ধরতে পারো অথবা ধ্বংসাত্মক ব্যতিচারও ধরতে পারো। ধরে আগে আমাদের এনের মানটা বের করে দেখতে হবে। আচ্ছা, কারণ এখানে আমাদের পথ, এখন তুমি যদি গঠনমূলক ব্যতিচার লেখো তাহলে তুমি পথ পার্থক্য সমান লিখবা এন ল্যামডা, আর তুমি যদি ধ্বংসাত্মক ব্যতিচার লেখো তাহলে তুমি পথ পার্থক্য সমান লিখবে 2n+1 ল্যামডা বাই 2। তো এইখানে যে কোনো একটা অবশ্যই আগে ধরে নিতে হবে। ওকে, তাহলে দেখো, মনে করি এখানে গঠনমূলক ব্যতিচার লক্ষ্য করবে। আচ্ছা, এখন এখানে আমরা এখানে মনে করি যে
তারা এখানে গঠনমূলক ব্যতিচার লক্ষ্য করবে। তাহলে এখানে গঠনমূলক ব্যতিচারের জন্য পথ পার্থক্য এটা কত, এন ল্যামডা, এবং এইটার মান হচ্ছে যে দেওয়া, এটা কত, 1100 অ্যাংস্ট্রম। আচ্ছা, এন সমান 1100 / ল্যামডার মান কত দেওয়া, 5500। তাহলে এটা কত আসবে, 2। তাহলে দেখো এন এর মান হচ্ছে 2। এখন এখানে আমরা যদি এখানে গঠনমূলক ব্যতিচারের জন্য পথ পার্থক্য দেখি, এন এর মান হচ্ছে 2 ল্যামডা। আচ্ছা, আমরা যদি এখানে ল্যামডা/2 দেই তাহলে এখানে কত দেওয়া লাগবে, 4। তাহলে দেখো ল্যামডা/2 এর গুণিতক কত, 4। তাহলে এটা হলে এখন তাহলে আমাদের এখানে আসলেই এই গঠনমূলক ব্যতিচার লক্ষ্য করা যাবে। তাহলে এখানে আমাদের গঠনমূলক ব্যতিচার লক্ষ্য করবে। আচ্ছা, একটু দাঁড়াও। উম, 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 okay। এখন এখন তোমার মনে হতে পারে যে এখানে ধ্বংসাত্মক ব্যতিচার নিলে আমাদের সমস্যা কি হবে। তুমি এখানে ধ্বংসাত্মক এই ব্যতিচারটা নিয়ে তুমি ক্যালকুলেশন করে দেখবে একটা মাইনাস মান আসে। তো ওইটা এখানে এর মান তো মাইনাস হবে না। ওকে। ইয়ং এর ডিসির পরীক্ষায় চিরের, আচ্ছা, আলোর তরঙ্গ বের করতে বলছে। আচ্ছা, চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এর মান দেওয়া 0.3 মিলিমিটার। তাহলে এটা হবে 3 × 10⁻⁴ মিটার। চির দুইটার ডিস্টেন্স এটা দেওয়া 1 মিটার। আচ্ছা দেখো, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে অষ্টম উজ্জ্বল ডোরার দূরত্ব দেওয়া আছে। আচ্ছা, x⁴ এর মান দেওয়া 6.2 মিলিমিটার। এ এই ব্যবস্থাটিকে পানির মধ্যে স্থাপন করা হলো। আচ্ছা দেখো, বায়ুর মধ্যে স্থাপন করলে একরকম হবে, পানির মধ্যে স্থাপন করলে একরকম হবে। আচ্ছা, এটা কেন, কারণ ল্যামডা চেঞ্জ হয়ে যাবে আর কি। পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করো। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, তাহলে আমরা জানি x⁴ এর যেহেতু উজ্জ্বল ডোরার ডিস্টেন্স বলছে এন, λd/a। আচ্ছা, xn এর মান দেওয়া 6.2, 10⁻³ এন এর মান দেওয়া 8, ল্যামডা বের করতে বলছে, ডি এর মান 1 / এর মান আছে 3, 10⁻⁴। তাহলে এখান থেকে ল্যামডা 6.2, 10⁻³ ইন্টু 3, 10⁻⁴/ 8। তাহলে এটা আসে 7.75, 10⁻8 মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের, আচ্ছা তারা ভুল করলাম নাকি, ওরা থেকে অষ্টম উজ্জ্বল ডোরের দূরত্ব। হ্যাঁ, ক্যালকুলেশন তো ঠিকই দেওয়া, 6.2, 10⁻³ ইন্টু 3, 10⁻⁴ / 8। ও আচ্ছা, দাঁড়া ভাই, ভুলেছি। এটা কত আসে, 2.325, 10⁻⁷ মিটার। তাহলে এটা আছে আমাদের ল্যামডা। ওকে। পানির মধ্যে নিয়ে গেলে ডোরার বা ঝালরের কি পরিবর্তন হবে, অবশ্যই হবে।
আচ্ছা, এখানে ডোরার বা ঝালরের পরিবর্তন বলতে কি বোঝাইছে? এখানে এখানে ধরো যে আমাদের আগে এই ডোরা ছিল এইরকম, এখন এইটার লেংথের কোনো চেঞ্জ হবে না আর কি। এটা মানে লেংথের চেঞ্জ হবে না বলতে, আমরা তো এখানে ডোরাটা আমাদের এই কোন জায়গায় জুড়ে সৃষ্টি হয়, একটা পর্দার মধ্যে তো সৃষ্টি হয়। তো তোমার পানির ভিতরে নিয়ে যাও আর পাহাড়ের ভিতরে নিয়ে যাও, এখানে আমাদের পর্দার তো চেঞ্জ হবে না। যেহেতু পর্দার চেঞ্জ হবে না, সেহেতু এখানে আমাদের পুরোটা জুড়েই তো ডোরাটা সৃষ্টি হবে। এখন কি হইতে পারে, এখন অন্য কোনো মাধ্যমে নিয়ে গেলে হয় তোমার ডোরার প্রস্থটা বেড়ে যাইতে পারে, ডোরার প্রস্থটা বেড়ে যেতে পারে, অথবা ডোরার প্রস্থটা কমে যাইতে পারে। যে কোনো কিছু একটা হইতে পারে আর কি। এখন আমরা ওইটা বের করবো যে ডোরার প্রস্থ কমে যাবে নাকি ডোরার প্রস্থ বেড়ে যাবে। তাহলে আমাদের এখানে মেইনলি ডোরার প্রস্থের কতটুকু চেঞ্জ হচ্ছে এইটা বের করতে হবে। এই যে এখানে ডোরা বা এখানে ঝালরের পরিবর্তন বলতে বোঝায় যে ডোরাটা আগের থেকে মোটা হয়ে গেছে নাকি চিকন হয়ে গেছে, এটা বের করতে হবে। ওকে, তাহলে এখানে আমাদের দুই ক্ষেত্রে বের করতে হবে, একটা হচ্ছে পানির ক্ষেত্রে আর একটা হচ্ছে এই যে আমাদের মানে প্রাথমিক ক্ষেত্রে আর কি। আচ্ছা, এইখানে কিসের পরিবর্তনের জন্য এই ডোলার প্রস্থটা চেঞ্জ হবে? এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনের কারণে। এবং একটু আগে আমরা যে স্নেলের সূত্র শিখে আসলাম, ওই জায়গা থেকে আমরা এটা মেইনলি সলভ করব। দেখো, আমরা একটু আগে কি শিখে আসছি? এ মিউ বি, অর্থাৎ এয়ার থেকে পানিতে নিয়ে গেলে এটা কি হবে? এয়ার, এইটা সি এ, অর্থাৎ বায়ুতে আলোর বেগ ডিভাইড বাই পানিতে আলোর বেগ, এটা হবে। এবং আমরা জানি আলোর বেগ সমান, এটা কি, কম্পাঙ্ক এফ ল্যামডা। তাহলে এটা হচ্ছে এফ ল্যামডা এ, এটা হচ্ছে এফ ল্যামডা ডাব্লিউ। এবং কম্পাঙ্কের কোনো চেঞ্জ হয় না, তুমি যে মাধ্যমে নিয়ে যাও না কেন কম্পাঙ্ক সেম থাকে। আচ্ছা, তাহলে এটা কত দেওয়া, 4/3 এফ এফ বাদ ল্যামডা এ, এই বায়ুতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এই যে আমরা এখানে যেটা বের করলাম, এইটা এটা হচ্ছে 2.32 5 10 ইনভার্স 7। আর এখন এখানে ল্যামডা ডাব্লিউ বের করতে হবে। তো ল্যামডা ডাব্লিউ এখানে খেয়াল করো, 2.32 5 10 ইনভার্স 7 × 3 / 4। তাহলে এটা এখন হয়ে যাবে 1.1744 10 ইনভার্স 7 এত মিটার। দেখো তরঙ্গ দৈর্ঘ্য কমে গেছে, তাহলে কি হবে? ডোরা প্রস্থের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের কিন্তু সমানুপাতিক সম্পর্ক, সেহেতু ডোরা প্রস্থও কমে যাবে। এবং বাকি সেট আপ গুলো কিন্তু আমরা চেঞ্জ করবো না, জাস্ট ওই সেট আপটাকে পানির মধ্যে নিয়ে গিয়ে চুবাই দিব আর কি। তাহলে আমাদের চিরের মধ্যবর্তী ডিস্টেন্সও চেঞ্জ হবে না, অথবা চির থেকে পর্দার এই দূরত্ব চেঞ্জ হবে না। আচ্ছা, একটু দাঁড়াও। আচ্ছা, এখন এই খেয়াল করা, তাহলে ডোরা বা ঝালরের কি পরিবর্তন হবে? ওকে, তাহলে আমরা এখানে কিসের চেঞ্জটা বের করব? ডোরা প্রস্থের। তাহলে এখানে বায়ুতে ডোরা প্রস্থ, দেখো এখন বায়ুতে এখানে এখানে ডোরা প্রস্থ কি হবে? ল্যামডা ডি ডিভাইড বাই, আচ্ছা এখানে ল্যামডা তো এখানে বায়ুটা লিখতে হবে, তাহলে এসে ল্যামডা এ ইন্টু ডি ডিভাইড বাই 2 এ। আচ্ছা, এখানে ল্যামডা এ দ্বারা বোঝায় যে এয়ারে, আর এখানে নিচে যে স্মল এ, এটা তো বুঝো, এটা হচ্ছে আমাদের চিরদের মধ্যবর্তী ডিস্টেন্স। তাহলে আমরা যদি এখানে ভ্যালুগুলো বসাই, তাহলে ল্যামডা এ কত, 2.325 10 ইনভার্স 7 ইন্টু ডি এর মান চেঞ্জ হয় নাই, 2 এর মানও চেঞ্জ হয়নি। আচ্ছা, তাহলে এটা এখানে কত আসলে? কি আছে?
কত নম্বর ছিল? 11। আচ্ছা, এখন এটা তাহলে কত আসে? উপরে 2.325 10 ইনভার্স 7 × 1 / 2 3 10 ইনভার্স 4। তাহলে এটা আসে 3.875 10 ইনভার্স 4 এত মিটার। আর পানিতে ডোরা প্রস্থ, এখন দেখো, এখন এখানে পানিতে এই ডোরা প্রস্থ এটা কি হবে? তাহলে ল্যামডা ডাব্লিউ কত? 1.744 10 ইনভার্স 7, ডি এর মান 1 2 3 10 ইনভার্স 4। আচ্ছা, 1.744 10 ইনভার্স 7, 1 2 3 10 ইনভার্স 4। তাহলে এটা আসে 2.91 10 ইনভার্স 4। তাহলে দেখো, এখানে যেহেতু ল্যামডার সাথে সমানুপাতিক সম্পর্ক, ল্যামডা কমে গেলে এখানে ডোরা প্রস্থ কমে যাবে। আচ্ছা, তাহলে এখানে তুমি পার্থক্যটা চাইলে বের করতে পারো। পানিতে ডোরা প্রস্থ, আচ্ছা এটা কত আসবে? এত মিটার এইখানে কমে যাবে। ওকে, এটা আশা করি বুঝছো। আচ্ছা, এখানে আমাদের একটা সেট আপ এখানে দেওয়া আছে। এই চিত্রটা এখানে আশা করি ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তাহলে দেখো, চিত্রে এখানে দেওয়া আছে, আবার এখানে নিচে লিখে দেওয়া আছে S1 এবং S2 এর মধ্যবর্তী ডিস্টেন্স দেওয়া 0.5 মিলিমিটার, আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া, ও থেকে পি দেওয়া। আচ্ছা, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে, এটা যে কোনো একটা উজ্জ্বল ডোরা বা অন্ধকার ডোরার ডিস্টেন্স দেওয়া পি। এখন এটা উজ্জ্বল না অন্ধকার আমরা জানি না। আর হচ্ছে চির থেকে পর্দার ডিস্টেন্স 1 মিটার দেওয়া। ওকে, উদ্দীপকের কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে পঞ্চম অন্ধকার ডোরার দূরত্ব কত? আচ্ছা, এখন দেখো এটার আমাদের, এখন অন্ধকার ডোরার জন্য আমাদের দুই ধরনের সূত্র, একটা হচ্ছে 2n - 1। আচ্ছা, এটা না, সূত্র তো দেখি আমি ভুলে গেলাম। হ্যাঁ, এটা হচ্ছে 2n - 1 ল্যামডা ডি ডিভাইড বাই এ। 2n - 1 ল্যামডা ডি ডিভাইড বাই এ। তো দেখো, আমাদের এন বলছে পঞ্চম, যখন আমরা মাইনাসেরটা লিখবো তখন এখানে 5 লিখবা, আর তুমি যখন প্লাসেরটা লিখবা তখন এখানে লিখবা 4। ওকে, আচ্ছা এখন এখানে খেয়াল করো, 2 5 - 1, ল্যামডা 3800 অ্যাংস্ট্রম, তাহলে 10 ইনভার্স 10 ইন্টু ডি এর মান 1, এ এর মান হচ্ছে 0.5 মিলিমিটার, তাহলে এটা কত হবে? 10 ইনভার্স 3। ওকে, তাহলে 9 × 3800, 10 ইনভার্স 10, 0.5, 10 ইনভার্স 3। 2n - 1 ল্যামডা ডি ডিভাইড বাই এ, সেটা কি, এর সূত্রটা কি ঠিক আছে? আচ্ছা, দাঁড়াও।
এন দিলে, আচ্ছা এখানে তো আমি কি প্রথমেই সূত্র ভুল লিখছি নাকি? ওয়েট ওয়েট, দাঁড়াও তো, এখানে তো টু আসার কথা, টুটা তো লেখা হয়নি। আচ্ছা, এই যে এইখানে একটা জিনিস এখানে ভুল হয়েছে আর কি। এখানে আছে যে, দেখো এটা আমি দেখা নেই তো তখন এটা মনে ছিল না। আমরা যখন এন লিখবো তখন তো এটা ঠিক আছে, বাট আমরা যদি এখানে টু এন লিখি তাহলে এটা কি হবে? ল্যামডা ডি ডিভাইড বাই, এখানে একটা টু আসবে। আচ্ছা, টু এন এইখানে আছে জোড় গুণিতক হিসাবে, বাট আমরা যখন টু এন এর জায়গায় বিজোড় গুণিতক লিখবো তখন এখানে হবে টু এন মাইনাস ওয়ান, এখানে টু এন প্লাস ওয়ান। তো এইখানে একটা টু আসবে আর কি, এই যে এইখানে একটা টু আসবে। আচ্ছা এটা একটু মিসিং গেছে, এটা একটু লিখে নাও, এখানে একটা টু আসবে আর কি। এই যে এখানে টু এন হচ্ছে জোড় গুণিতক, তাহলে বিজোড় গুণিতকের ক্ষেত্রে জাস্ট টু এন এর জায়গায় টু এন মাইনাস ওয়ান অথবা টু এন প্লাস ওয়ান আসবে আর কি, বাট এখানে তো একটা টু আছে। আমরা যখন এন দিয়ে লিখবো তখন টু আসবে না, বাট টু এন জোড় গুণিতক অথবা বিজোড় গুণিতকের সাপেক্ষে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এখানে টু আসবে। এখানে টু গুলা, এগুলো মিসিং গেছে, এগুলো একটু লিখে নাও সূত্রের মধ্যে। আচ্ছা, তাই তো বলতেছি ম্যাথ এখানে অন্যরকম দেখাচ্ছে আর কি। ওকে, তাহলে এটা আবার ডিভাইড বাই টু হবে, 3.42 10 ইনভার্স 3, তাহলে এত মিটার। ওকে, এখন তুমি যদি প্লাসেরটা দাও তাহলে এখানে ফোর দিবা, আর যদি মাইনাস দাও তাহলে এন এর মান যেটা বলবে ওইটি। আচ্ছা এখন উদ্দীপকের পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার না ধ্বংসাত্মক ব্যতিচার হবে? তো পি বিন্দুতে কোন ব্যতিচার হবে আমরা এটা কিন্তু জানি না, তাহলে আমাদের এখন বের করতে হবে এখানে গঠনমূলক হবে কি ধ্বংসাত্মক হবে। তাহলে এন এর মানটা আমাদের মেইনলি বের করতে হবে। আচ্ছা দেখো, এই যে ও পি, এই ডিস্টেন্সটা কিন্তু দেওয়া আমাদের 6.46 10 ইনভার্স 3। মনে করি পি বিন্দুতে এখানে গঠনমূলক ব্যতিচার হবে। আচ্ছা আমরা এটা ধরে নিলাম। এখন দেখো, আমরা ধরে নিয়ে এই এই ডিস্টেন্সটাকে আমরা হচ্ছে যে তোমার গঠনমূলক এই ব্যতিচার বা উজ্জ্বলের জন্য সূত্র লিখবো আর কি। তাহলে এখানে কি হবে? ওপি মানে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে ওইটার ডিস্টেন্স কি হবে? এন ল্যামডা ডি ডিভাইড বি। আর আমরা যদি টু এন লিখি তাহলে টু এ হবে। ওকে, তাহলে ও থেকে পি, এটা আমাদের ডিস্টেন্সটা দেওয়া 6.46 10 ইনভার্স 3। আমরা এখন এন এর মানটা বের করব, ল্যামডার মান তো সবকিছু দেওয়াই আছে। ডি এর মান 1, আর এখানে এ এর মান হবে, এর মান তো দেওয়া আছে। আচ্ছা দেখো, 6.46 10 ইনভার্স 3 ইন্টু 0.5 10 ইনভার্স 3 ডিভাইড বাই 3800 10 ইনভার্স 10, 17/2 আসে। আচ্ছা 17/2। এখন আমাদের যদি গঠনমূলক ব্যতিচার হইতে হয় তাহলে এইখানে এন এর মান, এখানে কি আসতে হবে? এন এর মান কিন্তু আসতে হবে তোমার
একটু পূর্ণ সংখ্যা আসতে হবে। আচ্ছা, পূর্ণ সংখ্যা কেন আসতে হবে এটা কিন্তু এটা ভালোভাবে এখানে বুঝো। জোড় বিজোড় না, এন এর মান পূর্ণ সংখ্যা আসতে হবে। কারণ এন এর মান যদি তোমার যে কোনো একটা পূর্ণ সংখ্যা 1 2 3 4 যাই 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 আসুক না কেন, 2n কি হবে? 2n কিন্তু একটা জোড় সংখ্যা হবে না? তো 2n যদি জোড় সংখ্যা হয়, তাহলেই তো এটা আমাদের গঠনমূলক বেতিসার বা উজ্জ্বল ডোরা সৃষ্টি করবে। আর যদি 2n+1, এখন এইটা, এখন দেখো এন এর মান আমাদের তাহলে পূর্ণ সংখ্যা আসলে 2n জোড় হবে, তখন এইটা আমাদের হচ্ছে যে একটা গঠনমূলক বেতিসার। বাট এন তো এখানে আসছে একটা এখানে ভগ্নাংশ। তাহলে এন যদি ভগ্নাংশ আসে তখন এটা আমাদের ধ্বংসাত্মক বেতিসার হবে। তাহলে আমরা ধরে নিছি গঠনমূলক বেতিসার, বাট ওই হিসেবে দেখা যাচ্ছে যে এন এর মান পূর্ণ সংখ্যা আসতেছে না, তাহলে এখানে কি হবে? এখানে হচ্ছে ধ্বংসাত্মক বেতিসার হবে। এটা আশা করি বুঝছো। আচ্ছা, এখানে লেন্সের ক্ষমতা, লেন্স চ্যাপ্টার আমাদের শর্ট সিলেবাসে নাই। ওকে, এখন ল্যামডা দেওয়া, চিরের দূরত্ব দেওয়া, চির থেকে পর্দার দূরত্ব দেওয়া, পর্দার দূরত্ব 20 সেন্টিমিটার বৃদ্ধি করে একই প্রস্থের ডোরা পাওয়া সম্ভব কিনা? এটা তো অবশ্যই পাওয়া যাবে না। আচ্ছা, পাওয়া 20 সেন্টিমিটার বৃদ্ধি করে একই প্রস্থের ডোরা পাওয়া সম্ভব কিনা? আচ্ছা, সম্ভব। আমরা যদি অন্য একটা চেঞ্জ করি, মানে পর্দা দূরত্ব 1 মিটার ছিল, তুমি এখন 1 মিটার থেকে আরো 20 সেন্টিমিটার বৃদ্ধি করছো, মানে 120 সেন্টিমিটার। তাহলে একই প্রস্থের ডোরা পাইতে গেলে তোমাকে কি চেঞ্জ করতে হবে? হয় ল্যামডা চেঞ্জ করতে হবে, না হলে স্মল এ এখানে চেঞ্জ করতে হবে আর কি। দেখো, তাহলে আমরা এখানে প্রথম ক্ষেত্রে আমরা যদি বের করি, তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের ডোরা প্রস্থ, আমরা জানি λd /2a। ল্যামডা কত? 5800। 10 ইনভার্স 10, ডি এর মান 1 2, এর মান হচ্ছে 2 মিলিমিটার, 2 10 ইনভার্স 3। তাহলে এখানে 5800, 10 ইনভার্স 10, আর এখানে 2 × 2 10 ইনভার্স 3। তাহলে এটা কত? 1.45 10 ইনভার্স 4 এত মিটার। আচ্ছা, এখন আমরা যদি দ্বিতীয় ক্ষেত্রে একই ডোরা প্রস্থ পেতে চাই, তাহলে আমাদের অন্য যে কোনো একটা প্যারামিটার চেঞ্জ করতে হবে। আচ্ছা, আমাদের নর্মালি চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ফিক্স রাখা হয়, তো আমরা চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব চেঞ্জ করব না আর কি, আমরা এখানে ল্যামডাটাই চেঞ্জ করব। তাহলে দেখো, আমরা যদি সেম এটা পাইতে চাই, তাহলে ল্যামডা চেঞ্জ হবে, আর ডি তো এখানে চেঞ্জ হয়েছে 20 সেন্টিমিটার, 2a। তাহলে দেখো 1.45 10 ইনভার্স 4, ল্যামডার পরিবর্তিত মান ডি কত? 20 সেন্টিমিটার বাড়াইলে 1.2 সেন্টিমিটার হবে। টু, সি দ্বয়ের মধ্যবর্তী ডিস্টেন্সকে নর্মালি ফিক্সড রাখা হয়। তাহলে এখানে ল্যামডা ড্যাশ কি হবে? 1.45 10 ইনভার্স 4 × 2 × 2 10 ইনভার্স 3 / 1.2। তাহলে এটা আসে 4.833 10 ইনভার্স 7 মিটার। আচ্ছা, এটাকে আমরা যদি অ্যামস্ট্রং এ নেই, তাহলে এটা হবে 4833 অ্যামস্ট্রং। আচ্ছা দেখো, আগে ছিল 5800, এখন এটা। তাহলে তুমি লিখবা যে ল্যামডা এর মান এত হ্রাস করে পর্দার দূরত্ব এত পরিমাণ বৃদ্ধি করে একই প্রস্থের ডোরা পাওয়া সম্ভব। তাহলে ফাইনাল অ্যান্সারটা কিভাবে লিখতে হবে? এইখানে হচ্ছে যে ডেল্টা ল্যামডা এটা কত হবে? 5800 মাইনাস 4833, 967। আচ্ছা দেখো, তাহলে তোমার অ্যান্সারটা কিভাবে লিখবা যে আহ, এখানে এই যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য 967 অ্যাংস্ট্রম হ্রাস
করে পর্দা দূরত্ব 20 সেন্টিমিটার বৃদ্ধি করে একই প্রস্থের ডোরা পাওয়া সম্ভব। এটা আশা করি বুঝছো। আচ্ছা দেখো, সবকিছু দেওয়া আছে। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দশম উজ্জ্বল ডোরার দূরত্ব ইন ল্যামডা ডিভাইড বাই ডি, এইটার অ্যান্সার আসবে 0.1 মিটার। এটা করবা, খুবই সহজ। আচ্ছা, দশম উজ্জ্বল ডোরা এবং দশম অন্ধকার ডোরার মধ্যকার কৌণিক অবস্থান গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দশম উজ্জ্বল ডোরা এবং দশম অন্ধকার ডোরার মধ্যেকার কৌণিক অবস্থান আছে, এটা কিরকম? এখানে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের পর্দা। এখন এইখানে আছে আমাদের দশম অন্ধকার। আচ্ছা, এখানে একটা জিনিস একটু দেখাই। দেখো, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে আমি যদি বলি প্রথম অন্ধকার আগে নাকি প্রথম উজ্জ্বল আগে, প্রথম অন্ধকার আগে, তো এগুলো চিত্র একটু সাবধানে আঁকতে হবে। তুমি যদি পরীক্ষার খাতায় আঁকো এগুলো দেখো, তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে কিন্তু অন্ধকার আগে, তারপরে উজ্জ্বল। তো কেন্দ্রীয় উজ্জ্বল থেকে প্রথম অন্ধকার আগে পড়বে, তারপরে প্রথম উজ্জ্বল পরে পড়বে। তো এখন আমি যেটা আঁকাইলাম সেটা কি ভুল হয়েছে নাকি? হ্যাঁ, এখানে অন্ধকার পড়বে আগে, উজ্জ্বল পড়বে পরে। হ্যাঁ, তাহলে আমি যেটা আঁকাইছি এটা ভুল হয়েছিল। যে অন্ধকার পড়বে আগে, উজ্জ্বল পড়বে পরে, তাহলে এটা আমরা ধরলাম যে এটা কেন্দ্রীয় উজ্জ্বল। ওকে, তাহলে এখানে আমাদের কৌণিক অবস্থান বলতে হচ্ছে স্লিট থেকে আমরা যে আঁকাইছিলাম, যে আমাদের এইখানে একটা স্লিট, এইখানে একটা স্লিট। তাহলে এই যে স্লিট দ্বয়ের এই পয়েন্ট থেকে আমরা একটা আঁকবো। আচ্ছা, এইখান থেকে দশম উজ্জ্বলের নিম্নবিন্দু পর্যন্ত একটা রেখা টানলাম, এইখান থেকে দশম অন্ধকারের নিম্নবিন্দু পর্যন্ত একটা রেখা টানলাম। এখন আমাদের এই যে এই কৌণিক ব্যবধানটা নির্ণয় করতে বলছে, এদের যে মধ্যবর্তী কোণ এইটা আমাদের নির্ণয় করতে বলছে মূলত। আচ্ছা, ওকে, এখন এখানে খেয়াল করো, উজ্জ্বল ডোরার ক্ষেত্রে আমাদের সূত্র কি? এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা, এগুলো সূত্র কিন্তু আমরা দেখে আসছি। আচ্ছা, এ এইখানে আছে, এটাকে আমরা θ1 দিই। এ কত? এ হচ্ছে 0.1 মিলিমিটার। আচ্ছা, 0.1 মিলিমিটার হচ্ছে 10⁻³ সাইন θ1। এর মান হচ্ছে দশম, ল্যামডা এর মান হচ্ছে 5000 অ্যাংস্ট্রম, 10⁻10। আচ্ছা, এখান থেকে ক্যালকুলেশন করলে 10 × 5000, 10⁻7 ডিভাইড বাই 0.1, 10⁻3। তাহলে সাইন থিটার কি ব্যাপার? না, হইলো না তো। এন ল্যামডা ডিভাইড বাই এ, এত আসে কেন? 10 × 5000, 10⁻7 ডিভাইড বাই, ধরো 5000 10⁻10 আছে, ডিভাইড বাই 0.1, 10⁻3। তাহলে এইখানে সাইন θ1 এর মান আসে 0.05। আচ্ছা, শিফট সাইন আমরা যদি দেই, তাহলে এটা আসবে 2.86, এত ডিগ্রি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই পয়েন্ট থেকে কেন্দ্রীয় উজ্জ্বলের যেটা কোণ।
এটা কোনটা? আচ্ছা দেখো, এই যে ওইটা প্রমাণের সময় যেটা এই দেখাইছিলাম, ওইটা কোথায় গেল? এই যে দেখো, এইখানে আমরা কোনটা কার সাথে হিসাব করব? এই যে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বলের যে সরলরেখাটা তার সাথে, তাহলে এখানে আমাদের উজ্জ্বলের যে কোণ, অর্থাৎ আমরা এখন যে থিটা 1 বের করলাম, এটা হচ্ছে উজ্জ্বলের সাথে কোণ, অর্থাৎ এই কোণটা আমরা বের করলাম থিটা 1। আর এখানে অন্ধকারের সাথে যেটা কোণ, এটা কি হবে? থিটা 2। এবং এই দুইটার মধ্যবর্তী যে ব্যবধান, এটা কি হবে? থিটা 1 থেকে থিটা 2 এর বিয়োগফল। আচ্ছা, অন্ধকার ডোরার ক্ষেত্রে এখন দেখো, তুমি যদি 2n+1 লেখো তাহলে n এর মান 9 বসাইতে হবে, আর যদি 2n-1 লেখো n এর মান তুমি 10ই বসাইতে পারবা। তাহলে সাইন থিটা 2 2n-1 ল্যামডা ডিভাইড বাই 2। আচ্ছা দেখো, আমরা এখানে যদি 10 বসাই, 5000 10 ডিভাইড বাই 2। আচ্ছা, এখান থেকে ওগুলা ক্যালকুলেশন করে a এর মান দ্বারা আমরা যদি ভাগ করি, তাহলে এখান থেকে হচ্ছে 20 19 × 5000 10 ডিভাইড বাই 2 ডিভাইড বাই এর মান আছে 0.1 10^3। এটা আসে 0.0475। এখান থেকে থিটা 2 এর মান আসবে 2.72। তাহলে কার কোনটা বড় হবে? উজ্জ্বলের কোনটা সবসময় বড় হবে, কারণ উজ্জ্বলটা যেহেতু এইটা থাকবে উপরে, অন্ধকার থাকবে নিচে। তাহলে এদের মধ্যবর্তী যে কৌণিক ব্যবধান, তাহলে এদের কৌণিক ব্যবধান বা এখানে আমাদের যে মধ্যেকার কৌণিক অবস্থান বলতেই কৌণিক ব্যবধান বোঝায় আর কি। তাহলে এটা কত হবে? 2.87 থেকে 2.72 বিয়োগ করলে এটা হবে 0.15। এইটা আশা করি বুঝছো। ওকে, তো এই পর্যন্ত থাক। এরপরের ক্লাসে আমরা এই যে বেতি স্যারের আরো কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করে তারপরে এর পরের টপিক গুলা করবো। ওকে, তো এই ক্লাসটা খুবই ভালো মতো করবা। আমাদের মেইনলি সৃজনশীল আসে কিন্তু বেতিসার থেকে, অপবর্তন থেকে অল্প সৃজনশীল আসে, আর সমাবর্তন থেকে তো খুবই কম আসে। তো এই চ্যাপ্টারে সৃজনশীলের মেইন টপিক হচ্ছে এই বেতিসারি। তো এই বেতিসারে সবকিছু পড়ানো হয়েছে, সৃজনশীল অনেকগুলো প্র্যাকটিস করানো হয়েছে ম্যাথ। এগুলা পড়লে বেতিসারের ম্যাথ গুলো আশা করি পারবা। ওকে।